আসসালামু আলাইকুম সবাইকে। আমি হাবিবা ইয়াসমিন বলছিলাম এনরুট সেন্টার ফর ডেভেলপমেন্ট থেকে। আমাদের সাথে আজকে রেজিস্টার করেছিলেন 40 জন ফ্রম ডিফারেন্ট ইউনিভার্সিটিজ এবং হচ্ছে এডুকেশনাল ইনস্টিটিউট থেকে প্লাস ইউজিসি থেকে আমাদের এখানে পার্টিসিপেন্টস আছেন। তো থ্যাংক ইউ এভরিওয়ান ফর জয়নিং। আমরা শুরু করে দেই, হয়তোবা আস্তে আস্তে আরো সবাই জয়েন করতে থাকবেন। আমাদের শুরুতে খুব ছোট্ট একটা প্রেজেন্টেশন আছে। অনেক অলরেডি একটা ব্রিফ ধারণা আপনাদেরকে দিয়ে দিয়েছে। অনুষ্ঠানকে আমরা কিভাবে সাজিয়েছি এটা যদি সংক্ষেপে একটু দেখে নিই, যে আমরা শুরুতে একটু ছোট্ট করে বর্ণনা করব যে আমাদের এনরুট সেন্টার ফর ডেভেলপমেন্ট কি কি কাজ করে, সাথে আমাদের যে ই-লার্নিং প্ল্যাটফর্ম আছে সুদক্ষ, ওইটা একটু বর্ণনা, এবং যেহেতু আমরা এখানে একটা ওয়েবিনারে অংশগ্রহণ করছি এবং মাস পিপল পার্টিসিপেট করছেন, সবার জন্য মেনে চলার জন্য কিছু এটিকেট আমরা এখানে তুলে ধরবো। তারপরে আমরা আজকের যে আমাদের ফ্যাসিলিটেটর আছেন কাজী শহীদুল্লাহ, ওনার সাথে আপনাদের সবাইকে পরিচয় করিয়ে দিয়ে আমরা আমাদের মূল আলোচনার অংশে চলে যাব। So Enroute আমরা we are pioneer in executive education in Bangladesh. আমরা executive education নিয়ে কাজ করছি since 2008 এবং আমাদের অবজেক্টিভটা হচ্ছে যে বাংলাদেশে যে কর্মক্ষম জনগোষ্ঠী রয়েছে তাদেরকে তাদের ক্যারিয়ারে এবং তাদের ক্যারিয়ারে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য তাদের স্কিলটাকে যাতে তারা এনহ্যান্স করতে পারে সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমরা এ পর্যন্ত আমাদের সৌভাগ্য হয়েছে বা সুযোগ হয়েছে বলবো যে বাংলাদেশ গভর্নমেন্টের সাথে এবং পাশাপাশি এখানে এনজিও এবং ইন্টারন্যাশনাল এনজিও তাদের সাথেও আমরা কাজ করেছি, প্লাস ফর প্রফিট সেক্টরে আমাদের 13টার বেশি ইন্ডাস্ট্রিতে কাজ করার সুযোগ হয়েছে। আমরা যদি খুব সংক্ষেপে দেখি যে আমাদের এনরুট সেন্টার ফর ডেভেলপমেন্টের আমরা কি কি ধরনের বা কোন কোন ভাবে কাজ করে থাকি। একটা হচ্ছে যে কাস্টমাইজ প্রোগ্রাম, যেটা আমরা কোনো একটা স্পেসিফিক অর্গানাইজেশনের নিডটা বুঝিয়ে যে তাদের কোন ট্রেনিংটা দরকার বা কোন জায়গায় গ্যাপ রয়েছে সেটা অ্যানালিসিস করে তাদের জন্য স্পেসিফিকলি ডিজাইন করে ট্রেনিংটা করি, সেটাকে আমরা কাস্টমাইজ ট্রেনিং বলি। এক্ষেত্রে ব্র্যাক এবং আরো বেশ কয়েকটা অর্গানাইজেশন আমাদের আমরা বেশ লং টার্ম ধরে কাজ করছি, তার মধ্যে ফর প্রফিট এনজিও আইএনজিও এগুলো আছে, এগুলো অলরেডি বলেছি। ওপেন প্রোগ্রাম হচ্ছে যে আমরা হচ্ছে একটা পার্টিকুলার টপিকে ইন্ডাস্ট্রি এক্সপার্টদেরকে ইনভাইট করি এবং ডেট এন্ড টাইমটা অ্যানাউন্স করে ওপেন হাউসের পার্টিসিপেন্টদেরকে ইনভাইট করি। আর ই লার্নিং প্রোগ্রাম হচ্ছে যে ফিউচারে যেহেতু লার্নিংটা অনেক বেশি কনভিনিয়েন্সটা চিন্তা করে পার্টিসিপেন্টসদের এবং হচ্ছে যে ওন পেসে লার্নিং এর জন্য ই লার্নিং এর দিকে যাচ্ছে। সো আমরা 2016 থেকে আমাদের ই লার্নিং প্ল্যাটফর্মটাও শুরু করেছি, যেটা sudaksh.com নামে। আর আরেকটা যেটা হচ্ছে এটা মিড টু সিনিয়র লেভেল এমপ্লয়ীদের জন্য অর্গানাইজেশনে তাদের লিডারশিপের যে ক্যারিয়ার পাথটা থাকে তাদেরকে সেই নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য ওয়ান টু ওয়ান কোচিং দেওয়া হয়, এক্সিকিউটিভ কোচিং, সেটাও আমরা প্রোভাইড করে থাকি। তো কিছু নাম্বার আমরা শেয়ার করছি টু গিভ ইউ আ পিকচার যে আমাদের অভিজ্ঞতা সম্পর্কে। একটা হচ্ছে যে আমাদের এ পর্যন্ত 140টারও বেশি অর্গানাইজেশনের সাথে কাজ করা হয়েছে 13টা ইন্ডাস্ট্রি থেকে, এবং ইউনিক নাম্বার অফ পার্টিসিপেন্টস যদি আমরা কাউন্ট করি একজন পার্টিসিপেন্টসকে একবার, তাহলে হচ্ছে 20,000-এর উপরে পার্টিসিপেন্টস কে আমরা এই পর্যন্ত ট্রেনিং প্রোভাইড করেছি। এবং আমাদের যে ই লার্নিং প্ল্যাটফর্ম সুদক্ষ হয়েছে, এখান থেকে 6,000-এর মতো পার্টিসিপেন্টস আমাদের এখান থেকে কোর্স কিনে তারা অনলাইন সার্টিফিকেশন কমপ্লিট করেছে। এটা হচ্ছে আমাদের সুদক্ষ প্ল্যাটফর্মটা, আপনারা গেলেই দেখতে পাবেন sudaksh.com। এখানে বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন সাবজেক্ট ম্যাটারের উপরে কোর্স আছে ইন্ডাস্ট্রি এক্সপার্টদের দিয়ে, তো ওখানে আপনারা পাবেন। সুদক্ষটা শুধু ই লার্নিং এর জন্য যে তা না, এখানে এটা ক্যাপাবিলিটিসটা যদি আপনাদেরকে একটু বলি, এখানে ই লার্নিং একটা তো আছে যে পার্টিসিপেন্টসরা তাদের নিজেদের ওন পেসে একটু কেউ কারো কাছ থেকে মনে শব্দ আসছিল, অনেক আমি বলবো যে একটু পার্টিসিপেন্টসদেরকে নয়েজ আসছে। তো কোর্সে ফ্লেক্সিবিলিটি থাকে, ডিউরেশন থাকে, সো তাদের ইচ্ছা মতো সময় সুবিধা মতো তারা কোর্সটা করতে পারেন। লাইভ ক্লাসরুম হচ্ছে যে লাইভ ক্লাসরুম ট্রেনিংটা হচ্ছে যে টিচার এবং পার্টিসিপেন্টসরা অনলাইনে প্রেজেন্ট থাকে একটা সময়, তারপরে তারা একটা টপিকের উপরে ট্রেনিং
নিয়ে থাকেন। এখানে কোর্সের ফ্লেক্সিবিলিটি থাকে, ডিউরেশন বা যে কোনো ডিভাইস থেকে পার্টিসিপেন্টসরা করতে পারে, যেটা কিনা আমরা বিফোর বিফোর কোভিড আমরা যেটাকে ক্লাসরুমে করছিলাম, এখন মডালিটিটা একটু চেঞ্জ হয়ে গেছে, বাট দিস ইজ বলতে পারি যে আমরা ফিউচারে হয়তো বা লাইভ ক্লাসরুমে ট্রেনিংটাই বেশি থাকবে, কনসিডারিং পার্টিসিপেন্টস কনভিনিয়েন্স বা ফ্যাসিলিটেটরের কনভিনিয়েন্স। আরেকটা যেটা সক্ষমতা আমাদের প্ল্যাটফর্মে আছে, আমরা যেটা বলি যে এটা হোক অনলাইনে ট্রেনিং বা অফলাইনে ট্রেনিং, পার্টিসিপেন্টসদেরকে এঙ্গেজমেন্টের জন্য বা তাদের সাথে ডিসকাস করা, তাদেরকে অ্যাসাইনমেন্ট দেয়া নেওয়া, তাদের সাথে যে যোগাযোগের একটা ব্যবস্থা, সেই ক্লাসরুম ম্যানেজমেন্ট বা ট্রেনিং ম্যানেজমেন্টের ফ্যাসিলিটিসটা আমাদের এলএমএসটা দিতে পারে। আর যেহেতু আমরা ই লার্নিং এ আছি, সো আমাদের নিজেদের একটা সেটআপ আছে যে আমরা ই লার্নিং এর কোর্সগুলো ইনহাউস তৈরি করে থাকি। আমাদের নিজস্ব স্টুডিও আছে, অল মডার্ন ইকুইপমেন্টস আছে, আমাদের ব্যাকএন্ডে টিম। অনেক, তুমি কি শুনতে পাচ্ছ আমাকে? একটু নয়েজ আসতেছে, সো ইফ ইউ প্লিজ মিউট দ্য পার্টিসিপেন্টস ফর টাইম বিং, or I would request the participants to mute yourself. এবং আমরা লার্নিং এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন হিসেবে আমরা যখন ট্রেনিং প্রোভাইড করি, কন্টেন্ট গুলো তো আমরা তৈরি করি, এছাড়াও আমাদের একটা সার্ভিস আছে যে উই ডু হেল্প আদার অর্গানাইজেশনস টু প্রিপেয়ার দেয়ার কন্টেন্ট অন বিহাফ অফ দেম। যে হতে পারে একটা অর্গানাইজেশন তারাই ট্রেনিংটা প্রোভাইড করবেন, ফ্যাসিলিটেটরস তাদের এন্ড থেকে থাকবেন, বা তাদের যে ট্রেনিং এর কন্টেন্টটা সেটা হতে পারে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, হতে পারে কোনো পিডিএফ ম্যাটেরিয়াল, বা হতে পারে কার্টুন দিয়ে কোনো অ্যানিমেশন ভিডিও। এই সার্ভিসটাও আমরা প্রোভাইড করে থাকি। সো আমরা একটু যদি ওয়েবিনার এটিকেটটা বলি, যেটা এখনই বলছিলাম, অলরেডি অনেকেও বলেছে যে যেহেতু আমরা এখানে বিভিন্ন সেক্টর থেকে, ডিফারেন্ট ওয়ার্কস অফ লাইফ থেকে পার্টিসিপেট করছি, তো ফর্মালি একটু নিজেদেরকে রিনেম করে নিলে এটা আমাদের সবার জন্য হেল্প হবে, যে কে কোথা থেকে অংশগ্রহণ করছেন, বা আপনাদের সাথে কথা বলতে বা কমিউনিকেট করতে আমাদের হেল্প হবে। এবং তখন আমরা কিনা কমিউনিকেট করছি না, ফর এক্সাম্পল আমি এখন কথা বলছি বা কিছুক্ষণ পরে শহীদুল্লাহ ভাই কথা বলবেন, তখন দয়া করে আপনাদের অডিও এবং ভিডিওটা অফ রাখবেন, কারণ যাতে সেশন চলাকালীন সময় কোনো নয়েজ না আসে, এটা আমাদেরকে হেল্প করবে একটা স্মুথ সেশন কন্টিনিউ করতে। আর ডিউরিং দ্য সেশন বা ইসের সময় যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে, ইউ ক্যান রেজ ইউর হ্যান্ড, অথবা আপনি চ্যাট বক্সে আপনাদের কোয়েশ্চেন গুলো লিখতে পারেন। উই উইল টেক ইউর কোয়েশ্চেন যখন কিউএনএ সেশন আসবে। আর হচ্ছে যে যখন আমরা কথা বলবো, তখন একটু নিজেদের নাম এবং অর্গানাইজেশনের নাম বলে শুরু করলে ভালো হয়, সবাই বুঝতে পারবে কে কোথা থেকে বলছে। এবং হচ্ছে যে আমরা চেষ্টা করব যে সবার প্রতি রেসপেক্টফুল থাকতে, সবার প্রতি সম্মান বজায় রেখে কথা বলতে, এবং সেশনটাকে ফ্রুটফুল একটা ইভেন্টে পরিণত করতে। আজকের ফ্যাসিলিটেটর যদি বলি, যে শহীদুল্লাহ ভাই, উনি পিএইচডি করেছেন। হি ইজ দ্য অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এন্ড ডিরেক্টর অফ ইভালুয়েশন এন্ড কারিকুলাম ডেভেলপমেন্ট। উনি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এ আছেন। সো উনার পিএইচডি এর টপিকটাই ছিল যে কারিকুলাম টিচিং এন্ড লার্নিং। সো ইট ওয়াজ ফ্রম ইউনিভার্সিটি অফ নেভাডা থেকে। তা আমরা জানেন যে আমাদের যে সুদক্ষ প্ল্যাটফর্মটা, এটার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যাতে লার্নিংটাকে মাস লেভেলে আর কি পৌঁছে দিতে পারি। কারণ ফিজিক্যাল বা ক্লাসরুমে ট্রেনিং হলে দেখা যায়, আমাদের বাংলাদেশের কনটেক্সটে যদি চিন্তা করি, যে অনেক সময় ঢাকা কেন্দ্রিক হয়ে যায় বা ডিভিশনাল সিটিস গুলো কেন্দ্রিক হয়ে যায়। তো এখানে অনলাইনটা রোল প্লে করে, যাতে কোয়ালিটি কন্টেন্ট বা কোয়ালিটি ফ্যাসিলিটেটরকে আমরা মাস পিপলের কাছে পৌঁছে দিতে পারি। সেটারই একটা যোগাযোগের টুল হিসেবে বা একটা ইনিশিয়েটিভ হিসেবে আমরা টক্স সুদক্ষকে ইন্ট্রোডিউস করি, যেখানে ইন্ডাস্ট্রি থেকে যে যার ফিল্ডে বিখ্যাত এবং কাজের দ্বারা সমাদৃত সেসব ইন্ডাস্ট্রি এক্সপার্টদেরকে আমরা ইনভাইট করি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা শহীদুল্লাহ ভাইকে পেয়েছি এখানে। আমরা যেহেতু বলছি যে আমরা 2008 সাল থেকে বিভিন্ন অর্গানাইজেশনের সাথে কাজ করছি, সেটা গভর্নমেন্ট হোক বা প্রাইভেট সেক্টর হোক বা ফর প্রফিট সেক্টর হোক, আমরা একটা নিড বা একটা অবজারভেশন পেয়ে থাকি যে ইন্ডাস্ট্রিতে যে রিকোয়ারমেন্টটা আছে, ইউনিভার্সিটি বা আদার যেসব শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, সেখান থেকে যেসব কর্মক্ষম ওয়ার্কফোর্স
আমাদেরকে জয়েন করছে প্রতি বছর সেটা 20 থেকে 25 লাখের মতো, এবং যারা মাস্টার্স বা অনার্স পাস করছে সেটা অনেকটা 4 থেকে 5 লাখের মতো। তারা এই নিডটাকে ম্যাচ করতে পারছে না, যে ইন্ডাস্ট্রিতে যেই ধরনের নিডটা সেটার সাথে আমরা যাদেরকে পাচ্ছি আমাদের ওয়ার্কফোর্সে জয়েন করছে, সে জায়গায় একটা গ্যাপ আমরা হয়তো বা দেখছি। বা সেই ক্ষেত্রে আসে যে রোল অফ কারিকুলাম ডেভেলপমেন্ট। তো সেখান থেকে আমরা খুবই ফরচুনেট ফিল করছি যে আমরা কাজী শহীদুল্লাহ ভাইকে আমাদের সাথে পেয়েছি। সো আই উইল নট লাইক এক্সটেন্ড মাই স্পিচ এখন। আমি চাবো যে শহীদুল্লাহ ভাই যদি এখন শুরু করেন। তো আজকে আমাদের টপিকটা হচ্ছে কারিকুলাম ডিজাইন ফর এডুকেশন এন্ড স্কিল ডেভেলপমেন্ট ইন 21st সেঞ্চুরি। তো শহীদুল্লাহ ভাই, আপনাকে স্বাগত। আপনি এখন ফ্লোর আপনার, আপনি যদি আমাদেরকে আপনার জ্ঞানের ভান্ডার থেকে কিছু শেয়ার করেন। হাবিবা, থ্যাংক ইউ সো মাচ আপনাকে। তো ইটস মাই প্রিভিলেজ অ্যাকচুয়ালি আমার এ ধরনের একটা সেশন করার জন্য, এবং সুদক্ষকে অবশ্যই ধন্যবাদ প্রাপ্য এটা যে তারা এই ধরনের একটা সেশন আমাকে করার জন্য সুযোগ করে দিয়েছে। আমি প্রথমে যেটা বলতে চাবো, আমি বলবো যে বাংলাদেশে কারিকুলাম নিয়ে কাজ করে প্রথমত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের কারিকুলাম অ্যান্ড ইনস্ট্রাকশন টেকনোলজি ডিপার্টমেন্ট আছে। আমার জানা মতে এইটাই একমাত্র একাডেমিক দিক থেকে এখন পর্যন্ত একমাত্র ডিপার্টমেন্ট। আমি সেটা বলা, সেখান থেকে আমার লেখাপড়া করা হয়েছে ওখান থেকে। আমি যদি একটু ব্যাকগ্রাউন্ডটা বলি তাহলে হয়তো আজকের আমার পুরো সেশনটা বুঝতে একটু সহজ হবে। কারিকুলাম মূলত এটা খুবই এডুকেশন সেক্টরে খুবই হাইলি প্রফেশনাল একটা এরিয়া এবং স্পেশালাইজড এরিয়া, যে কারণে শুধুমাত্র কারিকুলামের উপরে মাস্টার্স প্রদান করা হয় ওয়ার্ল্ড ওয়াইড কারিকুলামের উপরে। এবং কারিকুলাম নিয়ে যদি আমি বাংলাদেশেও দেখি খুব কম ব্যক্তি কাজ করে। সো আমার যেভাবে কারিকুলামে যে ক্যারিয়ারটা শুরু হয়েছিল এইভাবে, যে প্রথমত আমি বিজ্ঞান, গণিত এবং প্রযুক্তি বিষয়ে, যেটা শিক্ষা নামে একটা বিভাগ আছে শিক্ষা গবেষণা ইনস্টিটিউটে, সেখানে আমি প্রথমে লেখাপড়া করি। তার পরবর্তীতে আমি মাস্টার্সে কারিকুলাম ইনস্ট্রাকশন ডিপার্টমেন্ট আছে, সেখানে আমি কাজ শুরু করি, পড়া শুরু করি। তো সেখানে আমার মাস্টার্স শেষ করার পরবর্তীতে আমি 2011-এ ইউনিভার্সিটি অফ নেভাডা রিনোতে পিএইচডি স্টার্ট করি। আমার পিএইচডি প্রোগ্রামটা এমফাসিস ছিল কারিকুলাম টিচিং অ্যান্ড লার্নিং। এবং যদি হাইলি ফোকাসড বলি, আমার টোটাল কাজটা হচ্ছে স্টেম এডুকেশন বা স্টেম কারিকুলামের উপরে, সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথ কারিকুলামের মধ্যে। যখন আমি আমার ডিসার্টেশনটা করেছি এবং আমার মোটামুটি যত টিচিং এবং রিসার্চ এক্সপিরিয়েন্স সব হচ্ছে আমার স্টেমের উপরে। এছাড়াও আমি আদার্স ডিপার্টমেন্ট বা আদার্স সোশ্যাল সায়েন্স বা আদার্স কাজও করেছি, বাট আমার পিএইচডিটা দিয়ে উপরে। তো আমার মনে হয় যে কারিকুলামটা একটু কাইন্ড অফ মানে একটু স্বাদ কম, যে কারণে আমি আমার আমরা যতক্ষণ ওয়েট করছি যে শহীদুল্লাহ ভাই উইল গেট ব্যাক টু আস, আমরা যদি একটু শেয়ার করি আজকে কোন কোন অর্গানাইজেশন বা কোন কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমাদের সাথে পার্টিসিপেন্টস আছে। সো ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং টু সি দ্য লাইক দ্য ডাইভার্সিটি ফ্রম দ্য অর্গানাইজেশনস। যে এখানে দেখছি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি থেকে আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইসমাইল স্যার। এরপরে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস থেকে আছেন, এবং দেখছি যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বেশ অনেকজন জয়েন করেছেন। এছাড়া ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে আছেন, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি থেকে আছেন। তারপর অনেকগুলো দেখছি কনসাল্টিং ফার্ম থেকে অনেকে জয়েন করেছেন, ইউসেফ বাংলাদেশ থেকে আছেন, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি থেকে আছেন। সো আমরা হতে পারে যে আপনাদের কাছ থেকে একটু আপনাদের এক্সিস্টিং প্র্যাকটিসটা সম্পর্কে একটু শুনে নিতে পারি। যদি আপনারা এখন কারেন্টলি কি প্র্যাকটিস করছেন টু ডিজাইন দ্য কারিকুলাম ফর লাইক প্রোগ্রামস, লাইক হতে পারে যে বিবিএ বা কোনো ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম। যদি কেউ ভলান্টিয়ার করতে চান ভালো হবে, বা আমিও চাইলে একটু হয়তো কিউরিয়াস হয়ে জিজ্ঞেস করতে পারি, কেউ কি ভলান্টিয়ার করতে চান যে এখন কারেন্টলি আপনাদের অর্গানাইজেশনে লাইক এডুকেশনাল ইনস্টিটিউশনে কিভাবে আপনারা কাজটা করছেন কারিকুলাম ডিজাইনে? শহীদুল্লাহ ভাই আমাদের সাথে জয়েন করেছেন, উনি কিছুক্ষণের ভিতর প্রেজেন্টেশনটা শুরু করবেন। আচ্ছা, আমরা তাহলে হয়তো বা এটা একটু পরেও শুনতে পারি যে
যেসব এডুকেশন ইনস্টিটিউশন আমাদের সাথে জয়েন করেছে, কেউ যদি তাদের এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতাটা আমাদের সাথে শেয়ার করেন যে তারা কিভাবে করেন, আমরা হয়তো পরে শুনি। বা আপনাদের মধ্যে যদি এখনই কোনো কোয়েশ্চেন থাকে যেটা আপনি ভাবছেন যে হয়তো বা সেশন শেষ হওয়ার পরে জিজ্ঞেস করবেন, আপনারা কিন্তু চ্যাট বক্সে লেখা শুরু করতে পারেন। আচ্ছা, আমি দুঃখিত, আসলে আমার কম্পিউটারটা হঠাৎ করে ইয়ে করছে। যাই হোক, সরি, থ্যাংক ইউ সো মাচ হাবিবা। ক্যান আই স্টার্ট? জি ভাইয়া, শিওর। ওকে, থ্যাংক ইউ। সো যেটা বলছিলাম যে আমি আমার মূল লেখাপড়া ফোকাসটা ছিল স্ট্যাম কারিকুলামের উপরে। আর আমি যেহেতু খুব থিওরিটিক্যাল এরিয়াটা, এর জন্য আমি প্রেজেন্টেশনটা একটু ডিফারেন্ট ওয়েতে করেছি, কাইন্ড অফ ডিডাক্টিভ ওয়েতে, যে আসলে আমরা একটা এক্সাম্পল দেখবো, তারপর আমরা থিওরিটিক্যাল ডিসকাশন গুলো করবো। এটা একটা প্রথমে যেটা হচ্ছে যে আসলে যে কারিকুলাম ডিজাইন সম্পর্কে একটা কিছু মিথ আছে। মিথগুলো হচ্ছে এরকম যে একটা মিথ হচ্ছে এরকম যে আমরা যে রাইট কারিকুলাম এবং রাইট কারিকুলাম ডিজাইন যে তৈরি করতে পারি, ইউ ক্যান এলিমিনেট দ্য ইগনোরেন্স। একটা হচ্ছে যে আমরা যদি রিয়েলি কারিকুলামে যদি আমরা ডিজাইনটা যদি ঠিক মতো করতে পারি, সাপ্লাই অল দ্য নলেজ ইজ নিড। কারণ আমরা জানি যে আমরা অনেক জানি, কিন্তু আমাদের জীবনে অথবা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন প্রেক্ষাপটে কিছু স্পেসিফিক নলেজ দরকার হয়, সেটা লাইফের ক্ষেত্রে হোক, কাজের ক্ষেত্রে হোক, কমিউনিকেশনের ক্ষেত্রে হোক। সেটা আমরা কিভাবে একজন মানুষ, একটা স্টুডেন্ট, একজন প্রফেশনাল কিভাবে করতে পারে, এর জন্য রাইট ওয়েতে যদি আমরা কাইন্ড অফ যদি কাস্টমাইজ করতে পারি, তাহলে খুব ইফেক্টিভ আমরা আমরা ফলাফল পাবো। আরেকটা হচ্ছে ওয়েল ডিজাইন কারিকুলামকে ইনস্টল উইজডম। আমরা যে চিন্তা করি যে আমাদের একটা মানুষ বা একজন প্রফেশনাল একটা সার্টেন এজের পরে তার মধ্যে উইজডম গ্রো করবে, তো এই জিনিসগুলো আসলে ডিপেন্ড করছে যদি আমি তাদেরকে একটা সার্টেন নলেজ কারিকুলামের মধ্যে নিয়ে আসতে পারি, এবং আমরা যেটা যে তাকে ইকোনমিক্যালি আমরা সাকসেসফুল করতে চাই, তাহলেও একটা অ্যাকচুয়ালি রাইট কারিকুলামের কোনো বিকল্প নাই, এটা একটা মিথ আছে। নেক্সট আমরা যদি বলি যে আমি যে প্রথমে যে এক্সাম্পলটা বলতে যাচ্ছি, যে আমি বিউপিতে প্রায় গত 3 বছর ধরে কাজ করলাম। বিউপি বাংলাদেশের একমাত্র ইউনিভার্সিটি লেভেলে আমাদের এই ডিপার্টমেন্টটা আছে, যেটা কারিকুলাম ইভ্যালুয়েশন এবং ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট বলে। তো আমি গত 3 বছর আমরা অনেকগুলো কাজ করি। আর একটা প্রথমে বলে রেখি যে আমি এখানে যতগুলো কথা বলবো এটা একান্ত আমার প্রফেশনাল, যেহেতু এটা মিলিটারি ইউনিভার্সিটি, মিলিটারিদের দ্বারা পরিচালিত, সো আমার কোনো মতামত বা কোনো কিছু এটা আমার ইউনিভার্সিটি রিফ্লেক্ট করে না। তারপর আমার নিজস্ব মতামত, এটা আমি আগে বলে রাখতেছি। এখানে আমি বিউপিতে আমরা যখন কাজ করতেছিলাম, তখন আমরা দেখলাম যে এখানে যেহেতু বিউপি নতুন একটা ইউনিভার্সিটি এখানে হয়েছে, এখানে তারা যে ধরনের প্রোগ্রাম বা কারিকুলাম ডিজাইন করেছে, তাদের মধ্যে কিছু ইনিশিয়াল, যেহেতু ফার্স্ট কারিকুলাম, এখানে তাদের অনেক চ্যালেঞ্জ ছিল। তো আমি প্রথমে যেখানে জয়েন করার পরে আমি একটা ডিপার্টমেন্টের একটা আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম, ডিজাস্টার হিউম্যান সিকিউরিটি ম্যানেজমেন্টের প্রোগ্রামটা নিয়ে আমরা এটাকে কাজ করা শুরু করলাম, যে আসলে কিভাবে এটাকে অ্যাকচুয়ালি তারা ইনিশিয়াল যে স্টার্ট করেছিল ঠিক আছে, কিন্তু আমরা কিভাবে একটা গ্লোবালি এবং আমাদের দেশে ঢাকা ভার্সিটিতে ডিজাস্টারের 2টা প্রোগ্রাম আছে, খুলনা ইউনিভার্সিটির প্রোগ্রাম আছে, এদের সাথে আমাদের যে আন্ডার গ্রাজুয়েটটা প্রোগ্রাম হবে, আমাদের কি কি স্ট্রেংথ আছে, আমাদের কাছে ইউনিকনেস আছে, এবং আমাদের কাছে স্টুডেন্টরা কেন স্পেসিফিক কারণে আমাদের কাছে প্রোগ্রামটা পড়তে আসবে, এটাকে নিয়ে আমাদের এই কারিকুলামটা, এই প্রোগ্রামটা ডিজাইন করা শুরু হয়েছিল। তো আমরা যেটা কারিকুলাম রিভিউ করার ক্ষেত্রে যেটা করি, প্রথমে একটা সিপ মডেল, কনটেক্সট ইনপুট প্রসেস প্রোডাক্ট, যে আমরা সিপ মডেলে এক্সিস্টিং কারিকুলামটাকে আমরা রিভিউ করার চেষ্টা করলাম, যে আসলে কিভাবে আমাদের যে এক্সিস্টিং যে আন্ডার গ্রাজুয়েট হিউম্যান সিকিউরিটি ম্যানেজমেন্ট প্রোগ্রামটা আছে, এটাকে আমরা রিভিউ করব। আমি আর একটু বলে রাখি যে আমরা আরো কিছু ইউনিক কাজ করেছি, যেমন আমরা নতুন একটা প্রোগ্রাম মার্কেটিং এর, বিবিএ এর মার্কেটিং এর একটা প্রোগ্রাম ডিজাইন করেছি, এটা যে বাংলাদেশে আমার জানার মতো কোনো ইউনিভার্সিটিতে নাই। আমরা হাফ ইন্টার্নশিপ, এটা হচ্ছে প্রফেশনাল এমবিএ প্রোগ্রাম, হাফ ইন্টার্নশিপ হাফ কোর্স। কারণ আমাদের ভাইস চ্যান্সেলর তারা মনে করছেন যে আমাদের যে ধরনের বিজনেসের যে ধরনের গ্রাজুয়েট বেরোচ্ছে, আসলে তাদেরকে গ্রাজুয়েশন করার পরও মানে ইন্ডাস্ট্রিতে যাওয়ার পরেও তাদেরকে 6 মাস তাদের যে স্কিলসটা তারা ইউনিভার্সিটি নিয়ে যাচ্ছে, এটা কাজ করতেছে।
বরঞ্চ তাদেরকে আরো 6 মাস এখানে তাদেরকে এক্সট্রা ব্যয় করতে হচ্ছে। তো আমাদের যারা ইন্ডাস্ট্রি, যারা আমাদের রিপ্রেজেন্টেটিভ ছিলেন আমাদের কারিকুলাম ডিজাইনে, তারা বললেন যে আপনারা এইভাবে রিডিজাইন করেন। আমরা এই ধরনের ডিজাস্টার নিয়ে আমরা এই ধরনের কাজ করেছি। তো আমরা ডিফারেন্ট প্রোগ্রামগুলো এরকম, আমরা আরেকটা প্রোগ্রাম আমরা নতুন করেছি, সেটা হচ্ছে ইউনিভার্সিটি টিচারদের জন্য হায়ার এডুকেশন টিচিং প্রোগ্রাম। নর্মালি আমাদের দেশে যেটা হয় যে একটা ফ্রেশ গ্রাজুয়েট একজন ইউনিভার্সিটি টিচার হয়ে যায়। তো বিইউপি যেহেতু একটা মিলিটারিদের দ্বারা ইউনিভার্সিটি রান করে, তারা তাদের প্রফেশনালিজম খুব তাদের ধরে রাখতে চান। তো তারা বললো যে আসলে একটা গ্রাজুয়েট, ঠিক আছে, সে বেস্ট স্টুডেন্ট, বাট তার টিচিং এর কিছু বেসিক স্কিলস দরকার। এর জন্য আমরা 6 মাস একটা দীর্ঘ একটা কাইন্ড অফ পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন হায়ার এডুকেশন টিচিং, বাংলাদেশের কোন ইউনিভার্সিটিতে, বাংলাদেশের কোনো প্রোগ্রামে যেন এত লম্বা প্রোগ্রাম রান করা নাই। সো বিইউপি এই ধরনের প্রোগ্রাম রিডিজাইনিং এ একদম ফোররানার হিসেবে কাজ করতেছে। তো আমরা আজকে জাস্ট দেখবো যে কিভাবে আমরা এই আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামটা আমরা কিভাবে রিভিউ করেছি। প্রথমত আমরা যেটা করেছি যে আমরা একটা একাডেমিক প্ল্যান করার জন্য আমরা কিছু আমাদের যে ডকুমেন্টস গুলো আছে, যে আমাদের কি বলবো যে কাইন্ড অফ টপ লেভেলের যে ডকুমেন্টস, পলিসি ডকুমেন্টস, এখান থেকে আমাদের রিকোয়ারমেন্টস গুলো আমরা খুঁজে বের করার চেষ্টা করছি। আমরা যদি প্রথমেই দেখি যে আমাদের বাংলাদেশের যে হায়ার এডুকেশনের যে কিছু টপ যে ডকুমেন্টস গুলো, সেটা হচ্ছে স্ট্র্যাটেজিক প্ল্যান ইন হায়ার এডুকেশন। হ্যাঁ, যে ইউজিসি কর্তৃক আছে যে 2030 যে বাংলাদেশের হায়ার এডুকেশন 2030 সালে কোথায় দেখতে চায়, এর জন্য একটা তার প্রয়োগ করেছেন হায়ার এডুকেশন পলিসি, ন্যাশনাল ফ্রেমওয়ার্ক, ফিউচার 2041, সাস্টেনেবল ডেভেলপমেন্ট, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, ফোর্সেস গোল। এই ধরনের অনেকগুলো পলিসি ডকুমেন্ট থেকে আমরা আমাদের আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে যে নিডটা কি, আমরা এটা প্রথমে বের করার চেষ্টা করেছি। আমরা যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কথা চিন্তা করি, যে একটা এক্সাম্পল, এখানে আমরা কারেন্টলি চাচ্ছি যে আমরা যদি দেখি যে আমাদের ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, স্টিম এনার্জি, লেবার এন্ড ইলেকট্রিসিটি, ইলেকট্রনিক, সাইবার সিস্টেম। তো আমরা দেখি ডিজাস্টার ম্যানেজমেন্টে তাদের প্রোগ্রামগুলোর সাথে আমাদেরটা কিভাবে আমরা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আমরা এখানে ইনকর্পোরেট করতে চাই। তো এই ধরনের আমরা নিডকে চিন্তা করে আমরা সিপের যে প্রথম কাজটা, যে কনটেক্সটটা, যে আমরা এখানে বিভিন্ন স্টেক হোল্ডারদের তাদের কাছে আমরা ফিডব্যাক নিয়েছি। ফর এক্সাম্পল, আমাদের যে এক্সিস্টিং প্রোগ্রাম আছে, এইটার ডিজাইনটা কি, আমাদের যে ফ্যাকাল্টি মেম্বার্স আছে, তারা যখন এটা গত 3 বছর বা 4 বছরের প্রোগ্রামটা রান করেছেন, এই প্রোগ্রামের চ্যালেঞ্জটা কি। তারপর হচ্ছে আমার যে গ্লোবাল ওয়ার্ল্ড ওয়াইড যে প্রোগ্রামটা আছে, ওয়ার্ল্ড ওয়াইড প্রোগ্রামটা স্টুডেন্টটা কেমন, এটা কোন একটা প্রোগ্রাম হচ্ছে ইমার্জেন্সি ম্যানেজমেন্টের দিকে এক্সিকিউট করা, কোনটা হয়তো বা ডিজাস্টারের দিকে, অথবা কোনটা মিলিটারি ডিজাস্টারের দিকে, অথবা এই ধরনের ডিফারেন্ট ফোকাস আছে। আরেকটা হচ্ছে স্টুডেন্ট ফিডব্যাক, যে আমাদের স্টুডেন্ট যারা এখান থেকে গ্রাজুয়েট থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার বা মাস্টার যারা যাবেন, তাদের আসলে তাদের কি চ্যালেঞ্জটা হয়েছে, তারা ইন টার্মস অফ তাদের এক্সপিরিয়েন্স, ইন টার্মস অফ কন্টেন্ট, ইন টার্মস অফ আদার থিং। হচ্ছে অ্যাক্রিডিটেশন। আমরা যখন এই প্রোগ্রামটা তৈরি করব, অ্যাক্রিডিটেশনটা কেমন, আমাদের রিকোয়ারমেন্টস গুলো কি। তো সবগুলো বিবেচনা করে আমরা একটা চিন্তা করলাম যে হ্যাঁ, আমাদের আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের মূলত 3টা দিক থাকাতে হবে। সিন্স ডিজাস্টার ম্যানেজমেন্ট হচ্ছে একটা, ডিজাস্টার সায়েন্স একটা সেকেন্ডারি ডিসিপ্লিন। সো এই সেকেন্ডারি ডিসিপ্লিন পড়ার জন্য আমাদের যে স্টুডেন্টরা আছে, তাদের আসলে কোন ধরনের নলেজ দরকার। আর এটা একটা ইন্টারডিসিপ্লিন একটা প্রোগ্রাম। সো ইন্টারডিসিপ্লিন আদার্স কি প্রোগ্রাম থাকতে হবে, একটা ক্রস কাটিং কনসেপ্ট। এই 3টা জিনিসকে আমরা বিবেচনা করার পরে আরেকটা হচ্ছে আমরা ডিজাস্টার দিয়ে যাব না ম্যানমেড ডিজাস্টার দিয়ে যাব। তো এই অনেক কিছু বিবেচনা করে আমরা মূলত 4টা ফোকাসকে চিন্তা করেছিলাম, যে হ্যাঁ, যে আমাদের দেশে, যে বাংলাদেশের কনটেক্সটে আমাদের যদি আমরা চিন্তা করি, আমাদের প্রোগ্রামটা একটা ফোকাস হতে পারে ক্লাইমেট চেঞ্জ। ক্লাইমেট চেঞ্জ ওরিয়েন্টেড কি কি ডিজাস্টার আমাদের দেশে, আমাদের গ্র্যাজুয়েটরা যারা তারা কাজ করতে পারে। আর হচ্ছে ডিজাস্টার বড় হচ্ছে ল্যান্ড ডিজাস্টার। আমরা জানি আমাদের দেশের ক্ষেত্রে যে আপনার কি বলে, পাহাড়ের দিকে আমাদের অনেক চ্যালেঞ্জ গুলো আছে। তো ল্যান্ড ডিজাস্টার এখানে কেমন আছে। আর আমরা যেমন নদীমাতৃক দেশ, ফায়ার ডিজাস্টার। এবং আমাদের বড় একটা স্টুডেন্টদের একটা এখন হচ্ছে এমপ্লয়মেন্ট জায়গা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিতে, এখানে ফায়ার ডিজাস্টার এবং আমাদের কাজ আছে। তো এই ধরনের যদি আমরা যে 4টা ডিজাস্টারকে ফোকাস করে যদি আমরা যে প্রোগ্রামটা করতে চাই, তাইলে আমাদের একটা ওভারঅল আমরা একটা ফ্রেমওয়ার্ক তৈরি করলাম, যে হ্যাঁ, যে আমাদের এইরকম
আমাদের যেহেতু এটা সেকেন্ডারি ডিসিপ্লিন, তাদের বেসিক সায়েন্সেস এর কিছু কোর্স লাগবে, বোথ আর্ট সায়েন্স, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং প্রবলেম লাগবে, এরকম প্রচুর ইঞ্জিনিয়ারিং, ম্যাথ এবং স্ট্যাটিস্টিক্স লাগবে তাদের রিসার্চ করার জন্য, টেকনোলজি লাগবে, এবং ডিজাস্টার সাথে সোশ্যাল সায়েন্স সোশ্যাল একটা ইম্প্যাক্ট আছে। তো আমরা এইভাবে একটা ফ্রেমওয়ার্ক তৈরি করে আমরা চিন্তা করলাম যে আমাদের প্রোগ্রামটা এরকম হওয়া উচিত। এর উপর বেসিস করে আমরা একটা চিন্তা করলাম যে হ্যাঁ, তাহলে আমাদের কোর সায়েন্সের কি কি কোর্স লাগবে, আর্টস সায়েন্স লাগবে, ফিজিক্যাল সায়েন্স লাগবে, লাইফ সায়েন্স লাগবে, এই ধরনের আমরা একটা চিন্তা করলাম। একটা চিন্তা করলাম যে কি আমাদের প্রফেশনাল কোর্সেস, এটা হ্যাজার্ড হোক, অকুপেশনাল হোক, এই ধরনের। একটা হচ্ছে রিসার্চ এন্ড টেকনোলজিক্যাল কোর্সেস, একটা জেনারেল কোর্স, একটা ইউজিসির কিছু গাইডলাইন আছে। সো আমরা এভাবে একটা চিন্তা করে দেখলাম যে হ্যাঁ, তাদের এই 4টা মেজর এরিয়াতে আমাদের কোর্সগুলোকে যদি আমরা ওই করি, তাহলে আমাদের এন্ড অফ দ্য ডে তাদেরকে আমরা একটা ঠিক করলাম যে হ্যাঁ, যে তারা 4 ধরনের তাদের কি বলে যে তারা এক্সপিরিয়েন্স নিয়ে যেতে পারবে। একটা হচ্ছে রিসার্চে তারা কি ধরনের তারা কাজ করবে, তারা প্রজেক্টে কি ধরনের কাজ করবে, তারা ইন্টার্নশিপ কিভাবে কাজ করবে, এবং তারা এই 3টাতে আছে কোর্স ওয়ার্ক। সো আমরা যদি দেখি যে আমাদের স্টুডেন্ট যখন বেরোবে, তখন আমাদের তাদের যে প্রোগ্রামটাতে বের হবে, এই প্রোগ্রামটার 4টা ফোকাস থাকবে, যে তারা 4 ধরনের এইরকম ফোকাস করে বের হবে। আমরা আরেকটা জিনিস চিন্তা করলাম যে আমরা যদি এই ধরনের একটা হাইলি ফোকাস কোর্স পড়াতে যাই, তাইলে আমাদের যে যারা ফ্যাকাল্টি মেম্বার হবে, তারা আসলে কোন কোন, যেহেতু এটা মাল্টি ডিসিপ্লিন একটা কোর্স, আমার ফ্যাকাল্টি মেম্বারদের মধ্যে কেমন হতে হবে। তো আমরা দেখলাম যে হ্যাঁ, ডেফিনেটলি যে ডিজাস্টার ডিপার্টমেন্ট, ডিজাস্টারের মেজর কোর্স পড়ার জন্য ডিজাস্টার সায়েন্সের আমার ফ্যাকাল্টি মেম্বার দরকার, আমার ইনভায়রনমেন্টাল সায়েন্স পড়ার জন্য ইনভায়রনমেন্টাল সায়েন্স দরকার, তাদের জিওগ্রাফির নলেজ লাগবে, জিওলজির নলেজ লাগবে, সিভিল ইঞ্জিনিয়ারিং নলেজ লাগবে, আরবান নলেজ লাগবে, ওয়াটার রিসোর্স লাগবে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার লাগবে। তো এই সব কিছুই তাদের, আমাদেরকে যদি আমরা চিন্তা করি, আজ থেকে 5 বছর 10 বছর 5 বছরের মধ্যে আমার এই স্টুডেন্টরা বেড়ে চলে, আমার এই ধরনের ফ্যাকাল্টি মেম্বার আমার লাগবে। তাহলে আমার এই ধরনের একটা ল্যাব সাপোর্ট লাগবে, যে হ্যাঁ, তাদের কি জিআইএস এর ল্যাব লাগবে, আর্থকুইক লাগবে, ফায়ার হ্যাজার্ড লাগবে, ফ্লাডের ল্যাব লাগবে, সিমুলেশন ল্যাব লাগবে। সো আমরা শুধু প্রোগ্রামটার কারিকুলামটা ডিজাইনের সাথে সাথে দেখলাম যে কারিকুলামটাকে সাপোর্ট করার জন্য ল্যাব এবং রিসোর্সেস কেমন হতে হবে, এটাকে আমরা আমাদের ডিজাইন করার সময় চিন্তা করলাম। এবং সেই অনুযায়ী আমরা চিন্তা করলাম যে হ্যাঁ, যে আমরা যে এই ধরনের আমাদের সাপোর্ট যদি লাগে, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের এমইউ করতে হবে, কারণ এই ধরনের যে ল্যাব বা রিসোর্সেস, এটা বিউপি আকার নাই। এর জন্য আমরা চিন্তা করলাম যে হ্যাঁ, আমাদের বুয়েট বা ডিফেন্স সার্ভিসেস, এএফডি বা ফায়ার সার্ভিসেস, জিট পাস বা স্পার্সো, যাদের সাথে এই ধরনের কাজগুলো করা যাবে। তারপর আমরা যেটা করলাম যে তাদের একটা মেজর মাইনর যেটা হবে, কত ক্রেডিট মেজর হবে, কত ক্রেডিট মাইনর হবে, ডাবল মেজর যদি করে, সিঙ্গেল মেজর যদি করে, এরকম একটা কোর্সগুলো ডিজাইন করেছে চিন্তা করলাম। ফাইনালি যেটা করলাম যে এই ধরনের একটা প্রোগ্রাম যদি পড়তে চায়, তাহলে আমার যে স্টুডেন্টরা আসবে, তাদের এনরোলমেন্টের রিকোয়ারমেন্টস কি হবে, যে তারা তো আসলে, আমরা খুব সুন্দর একটা প্রোগ্রাম ডিজাইন করলাম, খুব সুন্দর ফ্যাকাল্টি আমি করলাম, খুব আমার হচ্ছে রিসোর্সের আমি অ্যাভেলেবল করলাম, কিন্তু আমার স্টুডেন্ট যে এনরোল হবে, তাদের একটা মিনিমাম একটা অ্যাবিলিটি দরকার, যেটা এই ধরনের কোর্স হবে। আমরা করার পর কোর্সটার প্রোগ্রামটা ডিজাইন করার পরে, কারিকুলামটা ডিজাইন করার পরে আমরা এটা বলে দিলাম যে হ্যাঁ, তাদের এরকম লাগবে। এরপর আমরা একটা বলে দিলাম যে হ্যাঁ, যে কি, যে এই প্রোগ্রামটাকে শুধু এটা ইমপ্লিমেন্ট করলে হবে না, এটাকে একটা ফুল ফ্লেজে একটা, এটাকে আমরা বলি যে প্রোগ্রামের একটা কাইন্ড অফ ইভালুয়েশন লাগবে, ইমপ্লিমেন্টেশন, যে 1 বছর কোর্সটা করার পরে আমাদের কিছু ফিডব্যাক লাগবে, যে আসলে আমরা যেটা কি কি জিনিস আমাদের চ্যালেঞ্জ ছিল। 2-3 বছরের মধ্যে, 2 থেকে 3 বছর একটা মিড টার্ম ইভালুয়েশন, যে আসলে আমাদের যে প্রোগ্রামটা আমরা রান করলাম, এটা কেমন না হবে। আর একটা 5 বছর পর, অ্যাভারেজে 4 থেকে 5 বছর পরে পিইউপি রুলস অনুযায়ী পুরো প্রোগ্রামটা একটা ইভালুয়েশন করতে হয়। আমরা যেটা দেখেছি সিপ মডেলের কনটেক্সটে দেখেছি, হ্যাঁ, যে কি এখানে কারাগারি স্টেক হোল্ডার আছে, এখানে অ্যালুমনাইও আছে, যে আমার মার্কেটও আছে। তো এদের সবারই মার্কেট প্লেস, সবারই ইমপ্লিমেন্টেশনের থেকে ইভ্যালুয়েশন নিয়ে আমাকে প্রোগ্রামটা আবার রিভিজিট করতে হবে। তো আমরা যখন চিন্তা করি যে এই ধরনের আমি যে একটা প্রোগ্রাম যদি অফার করি, তাহলে আসলে আমার এবার লেটস স্টার্ট দ্য রিয়েল ডিসকাশন, যে আমাদের তাহলে প্রোগ্রামগুলোর ডিজাইনটা আসলে কিভাবে রিফ্লেক্ট করে। তো আমরা যদি দেখি যে গ্লোবালি আমরা যখন কোনো লোগো দেখি, তো আসলে লোগোগুলা এই একাডেমিক প্রোগ্রামগুলোকে বলে দেয়। যে ফর এক্সাম্পল যে এমআইটি যখন লোগো কেউ দেখে, তখন বুঝে যে আসলে ইটস টক নট অ্যাবাউট দ্য কোয়ালিটি, ইটস টক অ্যাবাউট অল দ্য প্রোগ্রামস। তাদের একটা এডুকেশন, মানে যে কোনো
কি বলবো যে সাকসেস স্টোরির পেছনে তাদের একটা প্রোগ্রাম থাকে, যে আইবিএ প্রোগ্রাম। আইবিএ বাংলাদেশের বিজনেসের লিডিং প্রোগ্রাম, এবং তাদের প্রোগ্রামের ইউনিকনেস, হ্যাঁ, তাদের আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের ইউনিকনেস, তাদের প্রফেশনাল প্রোগ্রামের ইউনিকনেস, তাদের অ্যাডভান্স প্রোগ্রামের ইউনিকনেস। সো প্রত্যেকটা এক একটা লোগো এক একটা প্রোগ্রামে অ্যাকচুয়ালি রিফ্লেক্ট করে। এর জন্য প্রোগ্রামটা খুব ইম্পর্টেন্ট, প্রোগ্রামের ডিজাইনটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এবং একটা বস্তু যে প্রোগ্রামগুলো কোনো স্ট্যাটিক জায়গা না, এটা ওভার টাইম এগুলা ইভলভ করে, যে আসলে এটা টাইম প্লেস এগুলো অনুযায়ী নিড অনুযায়ী প্রোগ্রামগুলো আমরা যদি আপগ্রেড করতে না পারি, এগুলো আসলে কোনো আস্তে আস্তে এগুলো মানে মানে কি বলবো যেটা কাইন্ড অফ আউটডেটেড হয়ে যায় বা অবসোলেট হয়ে যায়। সো এক একটা প্রোগ্রামের ইম্পর্টেন্সটা খুবই ইম্পর্টেন্ট। ফর এক্সাম্পল আমি যদি আমার প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড বলি, আমার এই 4টা লোগো দেখে কি বুঝবো যে হ্যাঁ, যে আমার এক একটা আমি কোন জায়গা থেকে আসছি, আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড কি, আমার প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড কি। ফর এক্সাম্পল আমার হাই স্কুল কোন জায়গা থেকে, আমার ইউনিভার্সিটি কোথা থেকে, আমার অ্যাডভান্স ডিগ্রি কোথা থেকে। সো এক একটা লোগো এক একটা প্রোগ্রামের এক একটা ব্যাকগ্রাউন্ড বলে। তো আমরা যদি ইন টার্মস অফ যদি একাডেমিক প্রোগ্রাম এবং কারিকুলাম নিয়ে কথা বলি, তাহলে আসলে দেখতে পাবো যে কারিকুলাম মূলত হচ্ছে কয়েকটা জিনিস এটা ওভারল্যাপ করে। সো কারিকুলাম যেহেতু একটু খুবই স্পেশালাইজ সাবজেক্ট, এখানে এর যে কম্পোনেন্ট গুলো এটা খুবই ওভারল্যাপিং। ফর এক্সাম্পল কারিকুলাম থিওরি, কারিকুলাম ডেভেলপমেন্টের সাথে খুবই ইন্টার রিলেটেড, এবং কারিকুলাম থিওরির সাথে কারিকুলাম প্ল্যানিংটা ইম্পর্টেন্ট, কারিকুলাম ডিজাইনটা ইম্পর্টেন্ট, কারিকুলাম ম্যানেজমেন্ট, কারিকুলাম ইভালুয়েশন। সো যখনই আমরা কারিকুলাম নিয়ে কথা বলবো, আমাকে মনে রাখতে হবে যে এই টার্মস গুলো এগুলো ওভারল্যাপ করবে সবসময়, একদম খুব আমি মানে মানে আলাদা করতে পারবো না। কিছু কিছু আলাদা করা যাবে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাবে যেটা খুবই ইন্টারলিঙ্কড। এটা আমাকে বুঝতে হবে যে অনেক ক্ষেত্রে এটাকে সেপারেট করা কঠিন হয়ে যায়। সো প্রথমেই যখন আমরা কারিকুলাম নিয়ে কথাবার্তা বলি, আমরা প্রথমে শুনতে হবে যে হ্যাঁ, কারিকুলাম বলতে যে কয়েকটা 3টা টার্ম খুবই পপুলার। এক নম্বর টার্ম হচ্ছে একাডেমিক প্রোগ্রাম, আর হচ্ছে সিলেবাস। এইটা বলে রাখি যে একাডেমিক প্রোগ্রাম গুলো মূলত হচ্ছে নর্থ আমেরিকার কান্ট্রি গুলোতে, আমেরিকায় কারিকুলাম এবং একাডেমিক প্রোগ্রাম খুবই ইন্টারচেঞ্জেবল, এবং আমাদের দেশে এটা কারিকুলাম এবং সিলেবাস এটা খুব ওয়ার্ড। সো এখন আমাকে বুঝতে হবে আসলে মানে কারিকুলামটা আসলে কেন দরকার, আমাকে এই ধরনের কারিকুলামের যে নলেজটা আমাকে কেন দরকার। কারণ হচ্ছে আমি যখন কোনো নলেজ বা স্কিল শেয়ার করতে যাই, তো আমাকে একটা একটা আমাকে মানে একটা কাইন্ড অফ ডিসকাশন আসে যে আসলে আমি কোনটা করব। কিন্তু সব প্রথমে বলে রাখা দরকার যে আসলে কন্টেন্টগত ভাবে কারিকুলামের মধ্যে খুব বেশি একটা ডিবেট নাই। ফর এক্সাম্পল আমি যদি চিন্তা করি যে ফিজিক্স বা মেজর যে ডিসিপ্লিন, এটা কন্টেন্টগত ভাবে কোনো সবাই একই, কিন্তু এটা পদ্ধতিগত ভাবে এটার একটা ডিবেট আছে। ফর এক্সাম্পল হচ্ছে রিলিজিয়াস এডুকেশন আমেরিকানতে পড়ায় না, কিন্তু রিলিজিয়াস এডুকেশন ইউকেতে পড়ায়, বাংলাদেশে পড়ায়। তো আমেরিকাতে যদি রিলিজিয়াস এডুকেশন পড়ায় না, তার পিছনে অনেক ব্যাখ্যা আছে যে কেন পড়ায় না। তো একইভাবে কারিকুলামে যখন কোন একটা জিনিস সেট করা হয়, তাদের মানে অ্যাড করা হয় বা বাদ দেওয়া হয়, এটার পিছনে অনেক কিছু লজিক থাকে যে কেন বাদ দেওয়া হয়। এবং কারিকুলামের ডেফিনেশন যদি খুব সহজ করে বলি, একদম এটাকে আপনার কারিকুলাম যেটা বলতে বোঝায় সেটা হচ্ছে ইজ এ অর্গানাইজ সেট অফ ইন্টেনশনস। আমরা যদি বলি এক্ষেত্রে যদি আমরা খুব একাডেমিক ক্ষেত্রে বলি, এটা হচ্ছে একাডেমিক কিছু ইন্টেনশনস। আমি যদি ট্রেনিং এর ক্ষেত্রে যাই, ট্রেনিং এর ক্ষেত্রে ট্রেনিং ইন্টেনশনস। ও কারিকুলামটা হচ্ছে এ সেট অফ ইন্টেনশনস, এটা আমরা একদম সহজ করে বলি। বাট কারিকুলামকে ডিফারেন্ট ভাবে কখনো মানে এটাকে অনেক ভাবে বলছে। একটা হচ্ছে কারিকুলামকে অনেক সময় বলবো যে স্কোপ এন্ড সিকোয়েন্স, যে আমি এটাকে কোনটার পর কোনটা পড়বো। অনেক ক্ষেত্রে বলে যে এটা ক্ষেত্রে বলে কারিকুলামটা কি, তার মানে কি এখানে তুমি একটার পর কোনটা পড়বা, এই ক্ষেত্রে কারিকুলামটা ইউজ করা হয়। হ্যাঁ, সিকোয়েন্সের ক্ষেত্রে। আবার স্কোপের ক্ষেত্রে বলো যে এখানে তুমি করো মানে ফর এক্সাম্পল ফার্স্ট ইয়ারের কারিকুলাম কি, তো ফার্স্ট ইয়ার কারিকুলাম আর সেকেন্ড ইয়ার কারিকুলামের ডিফারেন্সটা কি, এক্ষেত্রে স্কোপ, তুমি এখানে কতটুকু পড়বা বা কি জিনিস পড়বা, এক্ষেত্রে কারিকুলামটা, এখানে কারিকুলাম অনেক সময় একটা ইন্টারচেঞ্জ একটা ওয়ার্ড ইউজ করা হয়। আর হচ্ছে প্ল্যান, যে বলে যে তোমার এইটার কারিকুলাম কি, তার মানে আসলে তুমি যে পড়াবা বা একটা সার্টেন প্রোগ্রামটা অফার করতেছো বা তুমি যে একটা ডিউরেশন অফার, এইটার কারিকুলাম কি। সো ইন টার্মস অফ মানে প্ল্যানের ক্ষেত্রেও কারিকুলামটা ইউজ করা হয়। আবার টপিকের ক্ষেত্রে, যে অনেক সময় এটা বলে যে তোমার কারিকুলাম কি, তার মানে তোমার টপিকটা কোথায়।
আবার অনেক ক্ষেত্রে হচ্ছে তোমার এখানে তুমি যে নলেজ বা স্কিলস দিবা, এক্ষেত্রে বলে যে তোমার কারিকুলামটা কি। আবার অনেক সময় হচ্ছে যে টেক্সট বুক ম্যাটেরিয়ালস এর ক্ষেত্রে বলছে মানে ইনস্ট্রাকশন যে তোমার কারিকুলাম কি। সো কারিকুলামটা এটা অনেক মানে এটা মানে হচ্ছে এটার কি বলবো যে কনটেক্সচুয়াল অনেক মিনিং আছে। এখন আমরা যদি চিন্তা করি যে আসলে একটা আমরা যদি ট্রেনিং এর জন্য কারিকুলাম বানাইতে যাই, তাহলে আমাকে প্রথমে আমি প্রথমে বলছি কারিকুলাম ডেভেলপমেন্টে আসার পরে একটু কারিকুলাম ডিজাইনটা আসবে। এই জন্য প্রথমে একটু ডেভেলপমেন্ট সাইডটা আমি একটা বা দুটো স্লাইড ফোকাস করতেছি। আমরা যদি কোনো ট্রেনিং এর জন্য যে কারিকুলাম ডেভেলপ করতে যাই, তাহলে প্রসেসটা কি হবে। তো প্রথমে যেটা হবে যে আসলে একটা ট্রেনিং কেন তৈরি করতে হবে, তার রেশনালটা কেন দরকার। এটা মিড লেভেলের হোক, আপার লেভেলে হোক, লোয়ার লেভেলে হোক, যে কোনো লেভেলে হোক, আমাদের এই কারিকুলামটা ট্রেনিংটা কেন দরকার, এটা আমাকে আসলে প্রথমে কারিকুলামে জাস্টিফাই করতে হবে। তারপরে আইডেন্টিফাই দ্য টার্গেট অডিয়েন্স, আমি আসলে কাদের জন্য এই ট্রেনিংটা করাবো, আমার এখানে এই জিনিসটা আমাকে ফিক্স করতে হবে। একটা হচ্ছে আমার রেসপন্সিবিলিটিস, যে আসলে তারা থাকবে, তাদের অডিয়েন্সের তাদের রেসপন্সিবিলিটিসটা কি হবে। তো এইভাবে ট্রেনিং অবজেক্টিভ, কারিকুলামটা প্রথমে আসলে স্টার্ট হয় প্রথমে হচ্ছে অবজেক্টিভ দিয়ে, যে এক্ষেত্রে আমরা অনেক সময় তো মানে গোলস বলি, অবজেক্টিভস বলি, আউটকামস বলি, এই সব কিছু মূলত একটা জিনিস হচ্ছে কি আমার আসলে কেন আমি মানে কি অর্জন করার জন্য আমার অবজেক্টিভস কি, এটা কত ডিফারেন্ট লেয়ার। আমরা অনেক সময় প্রথমে এটাকে গোল বলি যে হ্যাঁ দিস আর দ্য গোলস, এটাকে অনেক ক্ষেত্রে মানে স্পেসিফিক করার জন্য আমরা ভেঙে নিয়ে আসি। আলটিমেটলি প্রথমে টার্গেটটা সেট করা হয় যে আমার এটা কেন দরকার। দেন হচ্ছে এটা আসলে আরেকটা জিনিস হচ্ছে কারিকুলাম হচ্ছে কন্টেন্ট, যে আমার আসলে এই কারিকুলামটা যদি অবজেক্টিভটা করতে চাই তাহলে আমাকে কি কন্টেন্ট লাগবে। এক্ষেত্রে আর উপর ডিটেল করা হয়েছে, যেটা হচ্ছে সেশন প্ল্যান লাগবে, ম্যাট্রিক্স লাগবে, নলেজ স্কিলস কি কি স্কিলস লাগবে, ট্রেনিং করবে। এটা হচ্ছে ট্রেনিং এর ক্ষেত্রে কয়েকটা ধাপ। আবার যদি আমি একাডেমিক ক্ষেত্রে চিন্তা করি, একাডেমিক ক্ষেত্রে কারিকুলামটা কাইন্ড অফ ডেভেলপমেন্ট প্রসেসটা কাইন্ড অফ একটা এটা সার্কুলার, যেটা হচ্ছে যে প্রথমে যে আমি যেটা বলেছিলাম যে আমার আমি যদি আমি এখন গো ব্যাক টু দা আমার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম যে সিচুয়েশন অ্যানালাইসিস, যে আমি যখন আমি এটা করতে গিয়েছিলাম যে আসলে আমার এই কারিকুলামটা কেন দরকার, আমার প্রিভিয়াস আমার যে প্রোগ্রামটা চলছে তার এক্সপিরিয়েন্স কি, আমার কন্টেম্পোরারি নিড কি, আমার মার্কেটের নিড কোথায়, আমার রিসোর্সেস আছে কিনা, আমার কত টাইম আর এই দরকার, সব কিছুকে মিলে প্রথমে সিচুয়েশন অ্যানালাইসিস এটা করতে হবে। আরেকটা হচ্ছে এইম এন্ড গোল ফরমেশন, যে আমি যে আসলে যে এটা অ্যাচিভ করতে চাই, কেন করতে চাই, একটা সার্টেন আমাকে গোল বা এটাকে সেট করা দরকার। এবং এটা করার জন্য আমাদের বিউপি যেটা একটা পলিসি এবং স্ট্র্যাটেজি লেভেলে, যে একটা কারিকুলাম সেট করতে গেলে এখানে আমাদের ডিফারেন্ট স্টেপ লাগে। ফর এক্সাম্পল আমার একাডেমিক কমিটির পারমিশন নিয়ে আসতে হয়, আমার ভাইস চ্যান্সেলর কাছে পারমিশন নিয়ে আসতে হয়, আমাকে কমিটি অফ কোর্সেস মানে এখানে যারা যারা বডি তৈরি করবে আমাকে এক্সটার্নাল বডি তৈরি করতে হয়, ইন্টারনাল বডি তৈরি করতে হয়, সাবজেক্ট এক্সপার্ট তৈরি করতে হয়, এদেরকে নিয়ে আমাকে মিটিং করতে হয়। সেইভাবে আমাকে এই জিনিসগুলোকে পলিসি এবং স্ট্র্যাটেজির মধ্যে একটা আসছে যে ফুল প্রসেসটা। তখন তারা এটাকে তৈরি করে কারিকুলাম গোল এন্ড ডেভেলপমেন্ট, এই কমিটি তৈরি করার পরে তারা একটা সেট অফ কারিকুলাম তারা নিয়ে আসে। তারা হয়তো বা 3 মাস বা 6 মাস পরে তারা এই প্রোগ্রাম বা কারিকুলামের ভিশন মিশন আউটকাম, ইউনিভার্সিটির ভিশন মিশন যেটা বললাম, ইভেন যদি আমরা ব্রডার যে ন্যাশনাল যে এডুকেশন পলিসি আছে এটার সাথে মিশন করে পুরো একটা সেট আপ তৈরি করতে হয়। দিস আর দা ইউনিভার্সিটি সেট আপ, এটা একটা ডিপার্টমেন্টের, এটা ফ্যাকাল্টির, এটা আমার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের, এটা আমার একটা কোর্সের। এইভাবে আমাকে একটা ফুল তারা একটা লম্বা একটা প্রসেসের মধ্যে একটা কারিকুলাম তৈরি করে নিয়ে আসে। এবং এখানে কারিকুলাম গোল এন্ড ডেভেলপমেন্ট যেখানে আসে এই ফেজটা, এখান থেকে আসার পরে তারা যেটা করেন এর ভেতরে ইমপ্লিমেন্টেশনে যান। আমি প্রথমে বলেছি একটা কারিকুলাম অ্যাভারেজে বিউপিতে বা বাংলাদেশে 3 থেকে 4 বছর চলে, এটা ইউনিভার্সিটি লেভেলে। বাট আমরা যদি অন্য আদার্স লেভেলে চিন্তা করি, যে এটা যদি আমরা চিন্তা করি যে প্রি ইউনিভার্সিটি লেভেলে বাংলাদেশে নর্মালি অ্যাভারেজে একটা কারিকুলাম 15 থেকে 20 বছর চলতে পারে। বাট এটা যদি বলেন যে এটা গ্লোবাল কনটেক্সটে এটা খুবই বলবো যেটা মানে ইটস নট মানে গুড। বলতে পারেন যে এরকম ফর এক্সাম্পল আমেরিকাতে অ্যাভারেজে কারিকুলাম তারা তাদের প্রি ইউনিভার্সিটি কারিকুলাম তারা রিভিউ করে 10 থেকে 15 বছরের মধ্যে, অ্যাভারেজে 15 বছরের মধ্যে। কোরিয়াতে তারা 5 থেকে 6 বছরের মধ্যে করে। আমরা যদি আমাদের গত 50 বছরের দিকে অ্যাভারেজে আমাদের কারিকুলাম মানে 10+ ইয়ার্স পর পরে আমাদের কারিকুলামটা চেঞ্জ গেছে। বাট আপনি যে ইউনিভার্সিটি কথা চিন্তা করেন, ইউনিভার্সিটিতে একটা কারিকুলাম অ্যাভারেজে বিউপিতে এদের 4 বছর পর পর তারা রিভিউ করে।
আমরা যদি প্রফেশনাল চিন্তা করি, যে প্রফেশনাল ক্ষেত্রে যদি আমরা কোনো ট্রেনিং বা কোনো কারিকুলাম বানাতে চাই, আমাকে বলতে হবে এটা প্রতি বছরই, ইভেন চাইলে প্রতি 6 মাস পর পর তার একটা রিভিউ দরকার। কারণ আমি যদি আমার বলে যে প্রফেশনালসদের যদি স্কিলসকে ধরে রাখতে চাই, তাদেরকে যত তাড়াতাড়ি আমি নতুন টেকনোলজি দিতে পারবো, কারিকুলামটা আপডেট করতে পারবো, এটাকে কারিকুলাম প্লাগ ইন বলে। পুরো কারিকুলামটা যদি চেঞ্জ নাও করতে পারি একটা সার্টেন টাইপ, ফর এক্সাম্পল আমরা এখন আমাদের করোনাতে চলতেছে, আমাদের এখন ইনফরমেশন টেকনোলজি আইসিটি আমাদের নলেজ দরকার। সো এখানে একটা আমরা প্লাগ ইন করে দিতে পারি যে হ্যাঁ, তাতে একটা 2 মাস বা 6 মাসের জন্য বা 1 সপ্তাহের জন্য ট্রেনিং করতে পারি। সো এই ধরনের কারিকুলামটা একদম পুরো সেট না। তারপর আমি ইমপ্লিমেন্টেশন করার পর আবার যদি ফলো আপ, যে আমি 1 বছর 2 বছর বা 5 বছর পর পর আমি দেখতে পারি আসলে আমার এটা কতটুকু কি কি প্রবলেম হয়েছে বা কি কি অ্যাচিভ করতে পারছি বা কোনো জায়গায় আমার চেঞ্জ করা দরকার আছে কিনা। এটা মনিটরিং এবং ইভ্যালুয়েশন, এটা এক একটা লেভেল এক এক রকম হতে পারে। যদি আমরা যে প্রফেশনাল ক্ষেত্রে চিন্তা করি, এটা হতে পারে এরকম যে ইন্ডাস্ট্রি লেভেলে যে এইচআর বা কোন একটা স্পেসিফিক ডিপার্টমেন্ট, তারা তাদের এই যে তারা ট্রেনিং চালায় রান করতেছে, তার কন্টেন্টের ভ্যালিডিটি, স্কিলস ভ্যালিডিটি, এগুলো তারা করতে পারে। আমি যে একাডেমিক ক্ষেত্রে চিন্তা করি, এখানে আমরা কাইন্ড অফ কোর্সের একটা কাইন্ড অফ ফিডব্যাক নেই, কোর্স ফিডব্যাক নেই ইউনিভার্সিটি লেভেলে, যে তারা আসলে কি ধরনের, আমার টিচারের কোয়ালিটি কেমন হচ্ছে, আমার স্টুডেন্টের অ্যাচিভমেন্ট কি হচ্ছে, আমরা স্টুডেন্টের গ্রেড নিয়ে দেখতে পারি। সো এই ধরনের মনিটরিং আমার দরকার। সো আবার সে ব্যাকে গো টু সিচুয়েশন অ্যানালিসিস। সো আমরা যদি আবার সিচুয়েশন অ্যানালিসিসে যাই, আমরা এক্ষেত্রে আমার ডিফারেন্ট কাইন্ড অফ কি বলবো এখানে যে আমার স্টেক হোল্ডার আছে, তাদের কাছ থেকে আমি দেখতে পারি যে আসলে গত 5 বছর যদি ইউনিভার্সিটি লেভেল হয় তারা এটা কিভাবে চলছে। বাট আমি যদি চিন্তা করি প্রফেশনাল লেভেলে, এইচআর বা চেয়ারম্যান, তারা ম্যানেজমেন্ট দেখতে পারে যে তাদের ট্রেনিংটার কোয়ালিটি কেমন, এটা 1 বছর 2 বছর দেখতে পারি। সো ইটস এ কাইন্ড অফ সার্কুলার প্রসেস। সো আমরা যদি রিয়েল কারিকুলাম ডেভেলপমেন্ট করতে চাই, এটা কাইন্ড অফ একটা ফ্রেমওয়ার্কের মতো আমরা বলি, যেটা হচ্ছে একটা প্রোগ্রামকে মূলত, যে আমরা বলেছিলাম টপ যে একটা ফ্রেমওয়ার্কের, এক্ষেত্রে ইউনিভার্সিটির ভিশন মিশন, ইউনিভার্সিটির ন্যাশনাল ভিশন মিশন হতে পারে, কারিকুলাম পলিসিতে এই ফ্রেমওয়ার্কের সাথে প্রোগ্রাম এবং কোর্সের সাথে লিঙ্ক করা। কারণ এটা যদি ফ্রেমওয়ার্ক যদি লিঙ্ক না হয়, তাহলে প্রোগ্রামের হয়তো সার্টেন সেট অফ গোলস তৈরি করতে পারে, কিন্তু দেখা যাবে যে আসলে কোর্সগুলো ওইভাবে হচ্ছে না। এভাবে আমরা তৈরি করতে পারি। তো আমরা যে কারিকুলাম ডেফিনেশনে যাই, যে আসলে কারিকুলাম কি, এটা হচ্ছে ডিভাইসিং প্ল্যানিং এবং সিলেকশন অফ কারিকুলাম হচ্ছে বলে এটা ডিলিভারেশন প্রসেস অফ ডিভাইসিং প্ল্যানিং এন্ড সিলেকশন এলিমেন্টস অফ টেকনিক্স। তো আমার ক্ষেত্রে একটা সাম অবজেক্টিভস এবং কিছু এন্ডেভার করার জন্য আমি কি কি এলিমেন্ট বা টেকনিক্স নিব, এটাকে একটা সিলেকশন করার জন্য হচ্ছে কারিকুলামটা। এবং কারিকুলাম ডিজাইনের ক্ষেত্রে মূলত হচ্ছে 4টা কম্পোনেন্টকে ধরা হয়, যে একটা হচ্ছে অবজেক্টিভস, এখানে কি, একটা হচ্ছে কন্টেন্ট, অর্গানাইজেশন, আর হচ্ছে ইভ্যালুয়েশন। সো কারিকুলাম অর্গানাইজেশনের সাথে ডিজাইনিং এর একটা ডাইরেক্ট লিঙ্ক আছে, যে আসলে যে আমি অবজেক্টিভস বলি বা কন্টেন্ট বলি, ইভ্যালুয়েশন বলি, এটাকে আমি কিভাবে সেট করব, অর্গানাইজ করব, হ্যাঁ, এটার জন্য এই ডিজাইনটা হয়। তো আমরা গ্লোবালি যেটা হচ্ছে টাইলার মডেল হচ্ছে খুবই একটা কি বলবো যে কারিকুলাম সেক্টর যারা কাজ করে তাদের জন্য একদম একটা মোস্ট এলিমেন্টারি একটা বিষয়, যে তারা প্রথমে এই জিনিসটা কাজ করে, সেটা হচ্ছে প্রথমেই যে কোনো কারিকুলামের ক্ষেত্রে যেটা করা দরকার, ডিজাইনের ক্ষেত্রে যেটা হচ্ছে কারিকুলাম অবজেক্টিভস গুলো, পারপাসটা সেট করা। সো দিস আর দ্য পারপাসেস, অবজেক্টিভ, যে আমি আমার এই প্রোগ্রাম দিয়ে এই অবজেক্টিভসটা সেট করতে পারি। দেন হচ্ছে কারিকুলামের কন্টেন্ট, যে আসলে আমি এই অবজেক্টিভটা অর্জন করতে চাই, তাইলে আমাকে কি কি লার্নিং এক্সপিরিয়েন্স আমাকে প্রোভাইড করতে হবে, সেটা ট্রেনিং এর ক্ষেত্রে হোক, সেটা টারশিয়ারি ক্ষেত্রে হোক, সেটা সেকেন্ডারি ক্ষেত্রে হোক, সেটা প্রাইমারি ক্ষেত্রে হোক, যে আমার সার্টেন অবজেক্টিভস অর্জনের করার জন্য তাদেরকে সার্টেন লার্নিং এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যেতে হবে। তো অবজেক্টিভসটা সেট করার পরে আমাকে কন্টেন্টটা সেট করতে হবে, এবং এই কন্টেন্টটা লার্নিং এক্সপিরিয়েন্সটা সে কিভাবে অর্জন করবে, সেটার জন্য তাকে টিচিং লার্নিং একটা প্রসেসের মাধ্যমে দি সার্টেন ইন্টারঅ্যাকশনস, সার্টেন ইউজ অফ সার্টেন ম্যাটেরিয়ালস, সার্টেন টেকনিক্স, যেটার মাধ্যমে এই কন্টেন্ট গুলো অ্যাচিভ হবে। দেন হচ্ছে গিয়ে যে তার সে যে আমি যে অবজেক্টিভটা সেট করেছি, এই সেটটা সে অ্যাচিভ করেছে কিনা, এইটাকে সার্টেন টুলস বা টেকনিক্স এর মাধ্যমে এটাকে আমাকে ভেরিফাই করতে হবে, যেটাকে ইভ্যালুয়েশন বলে। সো যে কোনো কারিকুলাম ডিজাইনের ক্ষেত্রে মূলত এই 4টা ধাপই হবে, বাকি আদার্স হচ্ছে এটাকে কাইন্ড অফ এনহান্স করা। তো আমি চিন্তা করছি কারিকুলামের ক্ষেত্রে যদি আমি কয়েকটা ডিজাইনের ডাইমেনশন, কিন্তু একটা হচ্ছে স্কোপ অফ দ্য প্রোগ্রাম,
সো আমাকে ঠিক করতে হবে আমার এই প্রোগ্রামের স্কোপটা কি। যদি আমরা খুব ইউনিভার্সিটি লেভেলে যখন আমরা একটা প্রোগ্রাম ডিজাইন করি, আমরা এটা চিন্তা করি যে এটা ক্ষেত্রে এটা কি আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম না গ্রাজুয়েট প্রোগ্রাম না অ্যাডভান্স প্রোগ্রাম। সো বেসড অন দ্য স্কোপ অফ দ্য প্রোগ্রাম, এটা কি কোন লেভেলের প্রোগ্রাম, এটার উপর বেস করে আমরা তারা প্রোগ্রামের স্কোপটা সেট করি। আবার হচ্ছে সিকোয়েন্স অফ দ্য কোর্সেস। তো আমরা যখন চিন্তা করি যে একটা আন্ডার গ্রাজুয়েট লেভেলে যখন একটা কোর্স ডিজাইন করতে যাই, তখন আমরা চিন্তা করি, ফর এক্সাম্পল আমরা যদি ডিজাস্টারের কথা চিন্তা করি, আমরা ডিজাস্টারের বেশিরভাগ ম্যাথমেটিক্যাল কোর্সে আমরা দিয়েছিলাম সেকেন্ড এবং থার্ড সেমিস্টার। বিকজ আমাদের আমরা যারা যখন আমরা দেখলাম যে কি যে এটা একটা খুবই এটা একটা কাইন্ড অফ মোর টেকনিক্যাল একটা ডিসিপ্লিনে যাচ্ছে এবং তাদের ম্যাথমেটিক্যাল স্কিলস গুলো দরকার, তখন আমরা দেখলাম যে হ্যাঁ, যে একটা বাচ্চা যখন একটা স্টুডেন্ট যখন ফার্স্ট ইয়ারে বেসিক কনসেপ্টগুলো শিখে ফেলবে, তখন তার প্রোগ্রামগুলোর জন্য সেকেন্ড এবং থার্ড সেমিস্টার এবং ফোর্থ এবং ফিফথ এই কয়েকটা 4টা সেমিস্টার খুব ইম্পর্টেন্ট। তখন আমরা খুব হাইলি টেকনিক্যাল এবং তাদের কগনিটিভ লোড যে কোর্সগুলো হয় সেটা দিয়েছিলাম। সো এটা একটা জিনিস। আর একটা হচ্ছে যে আমরা কাইন্ড অফ ক্যাপস্টোন কোর্সগুলো আমরা ফোর্থ ইয়ারে দিয়েছি। সো আমাকে অনেকগুলা সিকোয়েন্সটা এভাবে ঠিক করতে হবে আসলে কোনটার পরে কোনটা হবে। একইভাবে এটার ক্ষেত্রে স্টুডেন্ট এই লার্নারের হইতে পারে, প্রফেশনাল ইন্টারেস্ট হইতে পারে। একটা হচ্ছে কন্টিনিউ অফ দ্য কনসেপ্টস। আমরা আরেকটা ক্ষেত্রে যখন আমি একটা বিজনেসের একটা প্রোগ্রাম ডিজাইন করতেছিলাম, সেটা হচ্ছে ফাইন্যান্সের ক্ষেত্রে, অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে। তো আমরা যখন বিজনেসের প্রোগ্রামগুলো আমরা ডিজাইন করতেছিলাম, আমরা দেখতেছিলাম যে বারবার যে তারা যখন একটা সার্টেন প্রফেশনাল ডিগ্রি নেয়, এই প্রফেশনাল টপিক থেকে একটা কন্টিনিউটি থাকে। কারণ অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা ডিসিপ্লিনে যখন প্রফেশনাল যখন তারা কোন একটা কোর্সে যখন একটা ল্যাকিংস পড়ে যায়, তখন সে অনেক ক্ষেত্রে শিখতে পারে না। এর জন্য কনসেপ্টের কন্টিনিউটি খুব ইম্পর্টেন্ট। অনেক ক্ষেত্রে আমরা দেখছি ম্যাথমেটিক্সটা আমাদের দেশে বাচ্চারা একটু দুর্বল থাকে, তখন আমরা ম্যাথমেটিক্স কোর্সগুলো এমন ভাবে ডিজাইন করেছি যাতে প্রত্যেকটা সেমিস্টারে একটা কন্টেন্ট থাকে। সো কন্টিনিউটির ক্ষেত্রে আমি চিন্তা করতে হবে আসলে এটা থাকে কিনা। একটা হচ্ছে ইন্টিগ্রেশন, যে অনেক ক্ষেত্রে আমরা দেখলাম যে হ্যাঁ, যে শুধুমাত্র কনসেপ্ট তোমার ডেলিভারি করলে হবে না, যে একটা বাচ্চা যাতে একটা স্টুডেন্ট যাতে বা একটা প্রফেশনাল যাতে এটাকে তার কাজে লাগাইতে পারে। এক্ষেত্রে কনসেপ্টের সাথে এবং টেকনোলজির একটা আমরা ম্যাচিং করা আমরা চিন্তা করেছি অনেক সময়, যে আমাদের যখন আমরা নতুন কিছু প্রোগ্রাম ডিজাইন করেছি যেটা আসলে টেকনোলজি খুব ইম্পর্টেন্ট, তখন আমরা যেটা করেছি যে টেকনোলজির সাথে কনসেপ্টগুলোকে আমরা ব্লেন্ড করার যে চেষ্টা করেছি, যাতে তারা শুধুমাত্র ট্রেডিশনাল কনসেপ্টগুলো না পায় না কেন, সাথে সাথে তারা টেকনোলজিকে তারা ইন্টিগ্রেশন করতে পারে। আর্টিকুলেশন, যে এটাকে ভার্টিক্যাল এবং হরিজন্টাল, যে আসলে কোনটার পর কোনটা হবে, এটাকে কাইন্ড অফ আমরা এটা একাডেমিক আমাদের খুব কারিকুলাম হচ্ছে আর্টিকুলেশন বলে একটা। আর ব্যালেন্স এবং দ্য কম্পোনেন্টস, যে আমরা অনেক ক্ষেত্রে দেখি যে ম্যাথমেটিক্যাল খুব আমাদের লোড খুব হেভি হয়ে গেলো, ওকে আমরা খুব কমিয়ে দিচ্ছি। আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যেটা আমাদের যে ডিজাস্টারের ক্ষেত্রে ছিল, যে ডিজাস্টারের প্রোগ্রামটা আগে শুধু পুরো ফার্স্ট ইয়ারে একটা প্রফেশনাল কোর্স করতো, বাকি 4টা কোর্স তারা ডিফারেন্ট কোর্স করতো। তো একটা ছেলে যখন আন্ডার গ্রাজুয়েট লেভেলে আসে মাত্র একটা কোর্স পড়ে, বাকি অন্য ডিফারেন্ট কোর্স পড়ে, তা টিচারদের ফিডব্যাক হলে আসলে তারা ডিজাস্টারের প্রতি তারা ইন্টারেস্টেড হয় না। এর জন্য তাদেরকে একটা ব্যালেন্স ওয়েতে তাদের করো, বরঞ্চ তাদের 2টা ডিজাস্টারের কোর্স দাও, একটা ম্যাথমেটিক্যাল কোর্স দাও, আর একটা হচ্ছে তাদের যে এডিশনাল যে কোর্স গুলো আছে যেটা ইউজিসি রিকোয়ার্ড এগুলো দাও। সো কোর্স গুলোর ব্যালেন্স খুব ইম্পর্টেন্ট, যে আসলে তারা কিভাবে শিখবে। এখন আমরা যে কমন কারিকুলার যে ডিজাইন আমরা ইউজ করি সেটা হচ্ছে সাবজেক্ট সেন্টার্ড ডিজাইন, যে আমাদের দেশে খুবই ট্রেডিশনাল যেটা হচ্ছে সাবজেক্ট, যে ফিজিক্স হোক ম্যাথমেটিক্স হোক একটা সাবজেক্টের সেন্টার করে বাকিটা। আমাদের দেশে খুব একটা বেশি লার্নার সেন্টার ডিজাইন নাই, যেটা হচ্ছে স্টুডেন্টের নিড, যেটা আমাদের দেশে হয় এরকম ইয়ের ক্ষেত্রে স্পেশাল নিড বাচ্চাদের ক্ষেত্রে, যে আইবিএল ইন্ডিভিজুয়াল এডুকেশনাল প্ল্যান, একটা ইন্ডিভিজুয়ালের লার্নারের নিডটা কি সেটা কি করে, এটা ছিল আমাদের দেশে খুব একটা বেশি নাই। যে প্রবলেম সেন্টার ডিজাইন, এইটা আসলে আমাদের বাংলাদেশে এই ধরনের খুব বেশি একটা প্র্যাকটিস নাই। এটা অ্যানাদার সেট, যে কিভাবে হচ্ছে আপনার আমাদের দেশে প্রাইমারি যে কারিকুলাম সেটা কম্পিটেন্সি বেস, পারফরমেন্স বেস কারিকুলাম এখন নাই। আমাদের দেশের আউটকাম বেস, যেটা সেকেন্ডারিতে ছিল এখন ইউনিভার্সিটি লেভেলে আসছে, যেটা আউটকাম বেস কারিকুলাম এখন খুবই পপুলার। কনসেপ্ট বেস কারিকুলামটা এটা প্রফেশনাল বা স্কিল বেস কারিকুলাম গুলো এটা প্রফেশনালদের জন্য খুবই এটা একটা এফেক্টিভ একটা ডিজাইন হতে পারে। তো আমরা যদি খুব সাম আপ করি আসলে কি কি ফ্যাক্টর কারিকুলাম ডিজাইনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, একটা হচ্ছে একাডেমিক ডিসিপ্লিন,
যে যে আমরা যখন কোনো কারিকুলাম ডিজাইন করতে যাই তখন একাডেমিক ডিসিপ্লিন বা কন্টেন্টের উপর আমাকে চিন্তা করতে হবে আসলে আমি কোন কন্টেন্টটা ডেলিভারি করছি। লার্নারের অ্যাবিলিটি, যে আমি আসলে যে কোনো কারিকুলাম ডিজাইনের ক্ষেত্রে চিন্তা হবে আমার আসলে আমার যে লার্নার বা পার্টিসিপেন্ট তাদের অ্যাবিলিটি কতটুকু, ফোকাস যে আসলে আমি এই কোন পারপাসটাকে আমার প্রোগ্রামটা ডিজাইন করা। এবং এই ক্ষেত্রে কারিকুলাম থিওরিজ গুলো ইম্পর্টেন্ট, যে আসলে এখানে ডিফারেন্ট কারিকুলাম থিওরি আছে। একটা হচ্ছে আমাদের দেশে খুব গ্লোবালি যেটা হচ্ছে ডেভেলপমেন্ট থিওরির উপরে কাজ করে, কিন্তু আন্ডারস্ট্যান্ডিং থিওরি যেমন কিছু কারিকুলাম আছে এরকম হচ্ছে গিয়ে, যেটা হচ্ছে পিনার খুব ফেমাস হচ্ছে রেশিয়া। আমি যে কারিকুলামটা ডেলিভারি করতেছি এটা আসলে রেশিয়াল ইম্প্যাক্টটা কেমন, যেটা আমেরিকাতে এখন খুবই পপুলার, যে আসলে আমার কারিকুলাম যখন তৈরি হয় যে এখান থেকে আসলে রেশিয়ালি ডিসক্রিমিনেট হওয়ার চান্স আছে কিনা আমার কারিকুলাম। তো কারিকুলাম থিওরিজ গুলো অনেক ক্ষেত্রে এখানে কাজ করে। আন্ডারস্ট্যান্ডিং যে আসলে আমার কারিকুলামের থেকে আসলে সোশিও ইকোনমিক যে ব্যালেন্স এটা আসলে তৈরি হবে কিনা, এটা কারিকুলামের আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রে। আর ট্রান্সফারেবল স্কিলস, আসলে আমাকে চিন্তা করবে আমি যে আমাদের বর্তমানে যে খুব একটা মানে কি বলবো যে আমাদের একাডেমিক প্রোগ্রাম বা কারিকুলাম তৈরি করতে যাই, সেই ট্রান্সফার স্কিলস হচ্ছে 21st century স্কিলস। যে আগে যেটা বাংলাদেশে বা গ্লোবালি যেটা ছিল কন্টেন্টকে টিচিং করা, তাদের এখন স্কিলস টিচিং এর দিকে আসছে, যে অ্যাডাপ্টেশন একটা স্কিলস, আর হচ্ছে কাইন্ড অফ হচ্ছে কমপ্লেক্স কমিউনিকেশন স্কিলস, প্রবলেম সলভিং স্কিলস। তো আমাকে বুঝতে হবে যে আমি যখন ট্রান্সফারেবল স্কিলস গুলো আমি দিতে যাব তখন আমাকে বারবার বুঝতে হবে যে হ্যাঁ যে এটার সাথে স্কিলস এর সাথে প্র্যাকটিস জিনিসটা খুব জড়িত। শুধু কারিকুলাম ডিজাইন করলেই হবে না, সাথে সাথে কিভাবে এটা তারা প্র্যাকটিস করার সুযোগ পায়, এই সুযোগ জিনিসগুলো আমাকে কারিকুলামের মধ্যে নিয়ে আসতে হবে। এমন ক্ষেত্রে কারিকুলাম ডিজাইনটা খুব ভালো হয়েছে, কারিকুলামটা খুবই মানে খুব সুন্দর হয়েছে, বাট এটা যখন ইমপ্লিমেন্টেশনে যাবে বা কারিকুলাম যখন ম্যানেজমেন্টে যাবে তখন আসলে এই জিনিসগুলো হচ্ছে না। সো এখানে বড় একটা গ্যাপ তৈরি হবে। এর জন্য যখন আমরা কোনো কারিকুলাম ডিজাইনের কথা স্কিলস গুলো দিব, সাথে আমাকে বুঝতে হবে যে কারিকুলাম স্কিলস এর সাথে ইনস্ট্রাকশন এবং ইনস্ট্রাকশনাল ম্যাটেরিয়ালস এগুলোর যে লিঙ্ক বা ফান্ডিং, এই জিনিসগুলোকে আমাকে চিন্তা করে কারিকুলাম ডিজাইনটা করতে হবে। সো জাস্ট আমাকে এই কয়েকটা ডিফারেন্ট কাইন্ড অফ অ্যাপ্রোচের কথা আমি বললাম, যে প্রবলেম বেস হতে পারে, প্রজেক্ট বেস হতে পারে, ফিল্ড ওয়ার্ক বেস কারিকুলাম হতে পারে, হ্যান্ডস অন বেস হতে পারে, ইনকোয়ারি বেস, এরকম ডিফারেন্ট ডিজাইন যেগুলো খুব পপুলার। সো দ্যাটস ইট ফ্রম মি। যদি কারো কোনো কোশ্চেন থাকে। হ্যাঁ, হাবিবা। জি ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ যে এত ডিটেইলে আপনি আমাদেরকে এক্সপ্লেন করলেন। আই এম শিওর যে সবাই এখান থেকে কিছু না কিছু ইনপুট নিতে পেরেছে আপনার কাছ থেকে। সো আমরা এখন পার্টিসিপেন্টস বা আপনারা যারা রেসপেক্টেড পার্টিসিপেন্ট যারা জয়েন করেছেন তাদের কাছ থেকে কোয়েশ্চেন নিতে পারি। আপনারা যদি কোয়েশ্চেন করতে চান আপনাদের নাম এবং অর্গানাইজেশন নাম বলে কোয়েশ্চেন করতে পারেন, বা চ্যাট বক্সেও লিখতে পারেন। মানে আইদার ওয়ে ইউ ফিল কমফোর্টেবল, আমরা কোয়েশ্চেন গুলো নিব। তো আমি যদি একটু শেয়ার করি, কিছুক্ষণ আগে দেখলাম যে একজন কমেন্ট করেছেন, প্রত্যয় নামের একজন, যে কারিকুলাম ইজ অলওয়েজ এ ডেভেলপিং প্রসেস। ডেফিনেটলি রাইট, এটা আস্তে আস্তে ডেভেলপ হয় এবং আপডেটেড হয়। ইউজিসি থেকে হচ্ছে মোহাম্মদ নাজবুল ইসলাম স্যার কমেন্ট করেছেন যে ইউজিসি অলরেডি একটা ইনিশিয়েটিভ নিয়েছে আউটকাম বেসড এডুকেশনটাকে কারিকুলামকে ইনকর্পোরেট করার জন্য, এবং ডিআইইউ ইউনিভার্সিটি যেটা আছে তারা নাকি অলরেডি এটা করছেন কারিকুলাম ডেভেলপমেন্টের জন্য। সো থ্যাংক ইউ, আপনারা শেয়ার করেছেন। ম্যাডাম একটা কোশ্চেন করতে চাই। জি জি শিওর। একটা কোশ্চেন করতে চাই। আমি ড্যাফোডিল ইউনিভার্সিটির একজন প্রফেসর। আমি ডক্টর শহীদুল্লাহ সাহেবকে থ্যাঙ্কস দিচ্ছি, এবং আমার কোশ্চেন হচ্ছে যে আপনি অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছেন, বাট কারিকুলামের সাথে কোয়ালিটি এডুকেশনের রিলেশনটা কোথায় সেটা কি একটু বলতে পারবেন কাইন্ডলি? স্যার থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, খুবই, এটা কিন্তু খুবই ক্রিটিক্যাল কোশ্চেন। বাট কারিকুলামের সাথে মানে কোয়ালিটি না থাকলে আপনি কারিকুলাম ডেভেলপমেন্ট হলো, বাট আপনার কোয়ালিটি থাকলো না, তার মানে কোয়ালিটিটা কোথায় সেটা কিভাবে ইন্ডিকেট করবো আমরা? কারিকুলাম ডেভেলপমেন্টের ভিতরে কোয়ালিটিটা আমরা কোথায় ইন্ডিকেট করব, কিভাবে কোয়ালিটি এনশিওর করব? আমরা যদি কোয়ালিটি এনশিওর করতে না পারি তাহলে তো কারিকুলাম ডেভেলপমেন্টের কোনো মূল্যই নাই, তাই না? বাংলাদেশের কনটেক্সটে কিন্তু আমরা কোয়ালিটিটাকে গুরুত্ব কম দেই।
আর যে আউটকাম বেসড এডুকেশন যেটা আপনি বললেন, এটা তো একটা স্ট্র্যাটেজি, এটা একটা প্যাডাগজি। হ্যাঁ, এটা কারিকুলামের একটা কম্পোনেন্ট। কেমন, কারিকুলামের সাথে প্যাডাগজির একটা রিলেশন আছে, সেটা হচ্ছে আউটকাম বেসড এডুকেশন। যদি আমরা বলি ওকে ফাইন, ওইটা ভালো, খুবই সুন্দর, বাট আমি বলছি যে কোয়ালিটি এডুকেশনের রিলেশনটা কোথায়, এখানে কম্পোনেন্টটা কোথায়? আমরা সবসময় কোয়ালিটি এডুকেশনটাকে ইগনোর করি। সো কোথায় এটা কোথায়? আপনি স্যার থ্যাংক ইউ সো মাচ স্যার। স্যার কোয়ালিটি এডুকেশনটা যদি আপনি বলেন স্যার, এটা আমি আজকে মোর দেন 15 আর 17 18 ইয়ার ধরে আমি এডুকেশন লেখাপড়া করতেছি। আমি যেদিন থেকে ইন্ট্রোডাকশন টু এডুকেশন কোর্স করেছি স্যার, সেদিন থেকে স্যার কোয়ালিটি এডুকেশনের ওয়ার্ডটা আমি শুনতেছি। সো কোয়ালিটি এডুকেশন যদি আপনি বলবেন তখন এটার অনেকগুলো আসপেক্ট বলা যায়। হ্যাঁ, তো এক নম্বর আসপেক্টে যদি আপনার এডুকেশনটা স্যার আপনি রিয়েলি ওয়ান অফ দ্য থিং হচ্ছে আপনার যে এমপ্লয়েবিলিটি পান স্যার আমাদের দেশে কনটেক্সটে। যদি আপনি যদি কোয়ালিটি এডুকেশনটা তখন বলেন যে হ্যাঁ যে কি যে তার লেখাপড়া কাজে লাগছে, এটা একটা এই জিনিস। তো কোয়ালিটি এডুকেশনটা খুব একটা ভেগ টার্ম স্যার, এবং ভেগ টার্ম এই অর্থে এটা আসলে কোনো মানে আমি সরি, কোয়ালিটি এডুকেশন কোনো ভেক্টর না, একেবারেই স্পেসিফিক এবং ফোকাসড কোয়ালিটি এডুকেশন। আর আপনি যেটা বললেন যে হ্যাঁ ওই কি বলে এমপ্লয়েবিলিটি, হ্যাঁ কারিকুলামের কিন্তু একটা অবজেক্টিভ কিন্তু এমপ্লয়েবিলিটি। আপনার কি বলে আপনার গ্রাজুয়েট বের হলো, আপনার প্রোডাক্ট বের হলো, বা মার্কেটে যেতে পারলো না, তাহলে তো আপনার ওই গ্রাজুয়েট দিয়ে কোনো লাভ হবে না। আপনার কারিকুলামের একটা ফোকাস থাকবে যে আপনার কি বলে যে এমপ্লয়েবিলিটির একটা ফোকাস থাকবে, আদারওয়াইজ তার কোনো ভ্যালু নাই। আমরা যখন কারিকুলাম ডিজাইন করে ডেভেলপ করি তখন কিন্তু স্কিল, অর্থাৎ আপনার দুই ধরনের স্কিল, একটা কোর স্কিল আর একটা হচ্ছে ওই আপনার সফট স্কিল। সো সবকিছু মিলিয়ে আপনার কন্টেন্টের, আপনার সাবজেক্টের স্কিল সবকিছু মিলিয়ে কিন্তু একটা ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচে যদি আপনি আপনার গ্রাজুয়েটদের যদি ডেভেলপ করতে না পারেন, তাহলে কিন্তু তারা মার্কেটে যেতে পারবে না, জব মার্কেটে যেতে পারবে না। সো কারিকুলাম একটা ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচে কারিকুলাম হবে, এবং একটা থাকবে যে আপনার মার্কেটের অর্থাৎ জব মার্কেটের স্কিলটা কি। আপনি যে একটু আগে বলেছেন প্রবলেম সলভিং স্কিল, জি প্রবলেম সলভিং স্কিল, অ্যানালাইটিক্যাল এবিলিটি, এগুলো কিন্তু আসলে এমপ্লয়েবিলিটি স্কিল। আমি আপনাকে বলি আমি যেটা আমার লাস্ট বলবো যে মোর দেন 15 ইয়ার্স বা 17 18 ইয়ার্স আমি এডুকেশনে, আমার নিজের অভিজ্ঞতা হচ্ছে এরকম যে আমি বেসিক 3টা কম্পোনেন্টকে আমি এডুকেশনকে ডিফাইন করি। একটা হচ্ছে এক নাম্বার কোয়ালিটি এডুকেশন একটা ফ্রেমওয়ার্ক আছে, বাট কোয়ালিটি এডুকেশন ভেক্টর না। এইজন্য এটা আমার আপত্তিটা হচ্ছে যে কোয়ালিটি এডুকেশনটা ভেক্টর না, আমরা এটা ইগনোর করি বিধায় কিন্তু আমাদের ডেভেলপমেন্ট হচ্ছে না। স্যার থ্যাংক ইউ আপনার অপিনিয়নের জন্য। হয়তোবা আমাদের শব্দ চয়নটা একটু ডিফারেন্ট হয়ে গেছে, বাট আমরা একটু শুনি যে ভাইয়ার তিনটা ইনপুট কি বলছেন। আমার মনে হয় যে একটু ইন্টারাপ্ট করছি, আই এম সরি ফর দ্যাট। স্যার যদি একটু কোয়ালিটি এডুকেশনকে তাহলে কয়েকটা ইন্ডিকেটর দিয়ে স্যার যদি একটু ডিফাইন করতেন, মেবি সেটা মনে হয় আমাদের ডিসকাশনে একটু হেল্প হতো স্যার। যেহেতু মানে যদি কয়েকটা ইন্ডিকেটর আপনি বলতে পারতেন যে কয়েকটা ইন্ডিকেটর দিয়ে আপনি কোয়ালিটি এডুকেশনকে মেইন করতেন স্যার। না কোয়ালিটি এডুকেশনের তো অনেক ইন্ডিকেটরস আছে। কোয়ালিটি এডুকেশনের ইন্ডিকেটরস একটা, সেটা একটা অনেক বড় ধরনের একটা ফ্রেমওয়ার্ক আছে, একটা সাবস্টেন্সিয়াল ফ্রেমওয়ার্ক আছে। তার ভিতরে একটা হচ্ছে টিচিং এন্ড লার্নিং, কেমন, সো এবং প্যাডাগজি, এই অনেকগুলা। সো আমরা তো এবং এই যে আমরা টিচিং লার্নিং এর ভিতরে যে প্যাডাগজি আমরা বলি, সেখানে আসল মেইন অবজেক্টিভ হচ্ছে যে ইন্টারঅ্যাক্টিভ ওয়ে করতে হবে, এবং এই যে স্টুডেন্ট ইন্টারাকশন, যেটা আমরা বাংলাদেশে কিন্তু সব সময় আমরা এটা ইগনোর করি। শুধু আমরা যারা শিক্ষক আছি বেশিরভাগই আমরা লেকচার দেই, বাট স্টুডেন্টদের আমি অ্যানসারটা বলে দিচ্ছি স্যার, আপনি আমার কথা একটু শুনেন। কারিকুলামের মূলত আমি 3টা কম্পোনেন্ট বলতেছিলাম। নাম্বার 1 হচ্ছে হোয়াট টু টিচ, কারিকুলাম ইউ হ্যাভ টু সেট। নাম্বার 2 হচ্ছে ইনস্ট্রাকশন, হাউ টু টিচ, আর নাম্বার 3 হচ্ছে হাউ টু অ্যাসেস। হ্যাঁ, সো আপনাকে বুঝতে হবে ইনস্ট্রাকশনটা হচ্ছে ইটস এ ওশান। এখন বাংলাদেশে ইনস্ট্রাকশন বলতে শুধুমাত্র ইনস্ট্রাকশনাল ম্যাটেরিয়ালসকে বোঝায়। হ্যাঁ, আর ইনস্ট্রাকশনের মধ্যে একটা এখানে বেসড অন দ্য নিড, বেসড অন দ্য কন্টেন্ট, বেসড অন দ্য এনভায়রনমেন্ট, আপনি ইউ ক্যান ডিজাইন সো মেনি lessons, so many lesson plans, so many learning experiences, তো এটার মধ্যে আমরা করতে পারবেন। সো
আমাদের দেশের ক্ষেত্রে আমি যদি আমার নিজের পিএইচডি অভিজ্ঞতা বলি, আমার পিএইচডি হচ্ছে এডুকেশন রিফরমেশনের উপরে। আমি লাস্ট 50 ইয়ার্স এর যে এডুকেশন যে রিফরমেশনটা হয়েছে, এটা চ্যালেঞ্জ গুলোকে আমি খুঁজে বের করার চেষ্টা করেছি। সো বাংলাদেশের এডুকেশনের বড় একটা ড্রব্যাক হচ্ছে ইনস্ট্রাকশনাল শিফটটা ফেইলিওর হচ্ছে বারবার। যেটা 1973-74 কোথাও কমিশনে যে ইনকোয়ারি বেস এডুকেশন যে হ্যান্ডস অন নিয়ে আসতে বলেছিলেন, এটা ফেল করার কারণে বাংলাদেশের যে কোয়ালিটি এডুকেশন, এটা বাংলাদেশে ফেল হয়েছে। সো আপনি ডেফিনেটলি স্যার রাইট যে আমি এখানে বেগ বলতে বোঝাচ্ছি যে কোয়ালিটি এডুকেশন বেগ বলতে বলছি যে এটা আসলে যেভাবে আমরা ডিসকাশন করি এটার ক্রাইটেরিয়াটা সেট করে দেওয়া হয় না, এই অর্থে স্যার। আর যদি কোনো কোশ্চেন থাকে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ আমি একটা প্রশ্ন করতে পারি কি? স্যার প্লিজ। জি জি sure. আমি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, আমি ওখানে প্রফেসর, জি। গত 3-4 বছর থেকে আছি। আমার প্রশ্নটা হলো বেসিক কনসেপ্টের উপরে। আপনি ইটস এ ভেরি গুড প্রেজেন্টেশন, ফার্স্ট অফ অল থ্যাংক ইউ ভেরি মাচ, এন্ড এক্সেলেন্ট প্রেজেন্টেশন, এন্ড ইউ আর ভেরি থরো অন দি সাবজেক্ট, নো ডাউট অ্যাবাউট দ্যাট। আর আমি শুধু একটা জিনিস বলতে চাই, সেটা হলো যে আমরা প্রথমেই কিছু শিক্ষা দান করতে গেলে প্রথমে আমরা চলে যাই আমেরিকাতে কি করে, লন্ডনে কি করে, ইউরোপে কি করে, অস্ট্রেলিয়াতে কি করে। এমআইটি আপনি যেমন নিয়ে আসলেন, হার্ভার্ড নিয়ে আসলেন, স্যান্ডার্স নিয়ে আসলেন। যদিও আমি এখন প্রফেসর, বাট আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে মিলিটারি। আপনি কি জানেন যে আমেরিকান মিলিটারি আমাদের এখানে ডিজাস্টার ম্যানেজমেন্ট শিখতে তারা টিম পাঠিয়েছিল, এবং ওই টিমের সাথে আমি কাজ করেছিলাম। আমি কমপক্ষে 50-60টা ডিজাস্টার ডাইরেক্টলি হ্যান্ডেল করছি আমার মিলিটারি ক্যারিয়ারে। আমরা আমাদের এই নলেজ গুলাকে এখানে আনতে পারি না কেন? আমার স্টেট ওই হার্ভার্ডের কথা বলতে হয়, এমআইটির কথা বলতে হয়। এটা কি মানে মার্কেটের জন্য, মার্কেটের ডিমান্ডের জন্য, না মানে এটা খুব মজা লাগে নাকি? আমি বুঝতে পারি না। Sir, thank you so much, sir. Excellent, sir. So, it's my as a veteran, I really respect you, sir. So, আমাদের দেশের যেটা স্যার প্রবলেম হচ্ছে স্যার, মানে যদি আমাকে বলেন, আমি এডুকেশনটাকে অ্যানথ্রোপোলজিক্যাল লেন্সে আমি দেখেছি টিচিং লার্নিং, শিফটিং দ্য টিচিং নলেজ ফ্রম ওয়ান জেনারেশন টু অ্যানাদার জেনারেশন। সো আমাদের দেশে আসলে এই জিনিসটা স্যার ওই ধরনের প্র্যাকটিস নাই। আমাদের দেশে যেটা হচ্ছে আমাদের দেশে একটা বেসিক একটা ডিভাইডেশন চলতেছে। একটা হচ্ছে ক্লাসরুমে আমরা সেট অফ টেক্সট বুক কারিকুলাম আমরা পড়ে যাচ্ছি, আর আমাদের সোসাইটিতে আমাদের এক ধরনের প্র্যাকটিস হয়ে যাচ্ছে। সো সোসাইটির যে প্র্যাকটিসটাকে যে একটা রিসার্চ করে এটাকে ক্লাসরুমে যে শিফট ট্রান্সফার, যেটা মোস্ট অফ দ্য ডেভেলপড এবং ওয়েস্টার্ন ওয়ার্ল্ড করে থাকে, এটা আমাদের দেশে নাই স্যার। আমাদের যদি আমি যদি বলেন স্যার, আপনি যেহেতু বললেন স্যার, আমি যখন ডিজাস্টার ম্যানেজমেন্ট যখন আমি প্রোগ্রামটা ডিজাইন করি, এবং আই এম এ ক্যাডেট কলেজ ব্যাকগ্রাউন্ড, আমি তো বারবার বলেছি যে আমাদের প্রফেশনালস যারা হাইলি মানে মিলিটারি পার্সোনাল, যারা গ্লোবালি যারা এই ধরনের ডিজাস্টার ম্যানেজমেন্টে যারা ট্রেন্ড এবং এক্সপিরিয়েন্স, তাদেরকে যদি আমি প্রফেশনালকে যদি একাডেমিয়াতে যদি আমি ব্লেন্ড করতে পারি, দেখেন উই ক্যান গেট দ্য বেস্ট মানে কি বলে যে আউটপুটস। সো এই যে লিঙ্কটা, এটা আমি এখানে, এবং স্যার আপনি অবাক হবে শুনে অবাক হয়েছে যে আমার যে পজিশনটা, এটা মতো বাংলাদেশে এখানে কারিকুলাম বিউপিতে আছে। এই ধরনের যে এক্সপিরিয়েন্সটাকে কারিকুলামের সাথে মার্চ করে এটাকে যে একাডেমিতে নিয়ে আসা, এই ধরনের ইনিশিয়েটিভ আমাদের দেশে নাই। তো আমাদের দেশে এই প্র্যাকটিসটা হয় স্যার, তাহলে আমাদের লোকাল যে প্রবলেম গুলা, এটা আমাদের একাডেমিতে চলে আসবে। So that is the basic challenge in our putting in the curriculum. এর জন্য আমরা দেখি যে আমাদের যত ইঞ্জিনিয়ার তৈরি হয়ে যায়, ইঞ্জিনিয়ার গ্র্যাজুয়েটস, তারা ওয়েস্টের দিকে তারা মুভ করে, কারণ তাদের কারিকুলামটা খুবই ল্যাক অফ কনটেক্সট অনুযায়ী। তারা যে কনটেক্সট ইঞ্জিনিয়ারিং যে নলেজ এক্সপিরিয়েন্সটা পায়, এটা টোটালটা নেক্সট ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির জন্য তারা প্রিপেয়ার এবং চলে যায়। সো আমরা যদি এক্ষেত্রে কারিকুলামটাকে মোর সোশ্যাল সায়েন্স, মোর কনটেক্সচুয়ালাইজ করে দিতে পারি স্যার, তাহলে আমাদের এই গ্র্যাজুয়েট গুলো স্যার আমাদের দেশেই থাকবে স্যার। So, আপনারা স্যার সিনিয়র সিটিজেন, ইফ ইউ টেক দ্য ইনিশিয়েটিভ, উই ক্যান রিয়েলি ফলো ইউ স্যার। থ্যাংক ইউ সো মাচ। আমি যদি শহীদুল্লাহ ভাইয়ের সাথে একটু অ্যাড করি, যে এনরোচ সেন্টার ফর ডেভেলপমেন্ট কিন্তু এই ধরনের ইনিশিয়েটিভটাই নিচ্ছে, যে আমরা যে শহীদুল্লাহ ভাইকে নিয়ে আজকের এই সেশনটা, তো আমাদের ইচ্ছা বা আমাদের ইনিশিয়েটিভটার অবজেক্টিভটা যদি বলেন, যে এই যে আজকের যে সেশনটা, আমরা আশা করব যে আপনারা এই ডিসকাশনটাকে লাইভ রাখবেন এবং এটাকে কন্টিনিউ করবেন, সো দ্যাট হচ্ছে যে আমরা আমাদের বাংলাদেশে এটা নিয়ে আসলে কথা বলা শুরু করে।
আপনাদের মতো যারা আছেন, যারা এটাতে রোল প্লে করবেন, বা শহীদুল্লাহ ভাইয়ের মতো যারা রিসোর্সফুল এক্সপার্ট আছেন, তারা এটা নিয়ে কাজ করবেন। সো এই একটা অবজেক্টিভ নিয়ে আসলে আমাদের এই সেশনটা। ইটস ট্রু যে বাংলাদেশে হয়তো বা এখন ওই লেভেলে বা ওই স্কেলে কাজটা হচ্ছে না, বাট উই আর ভেরি হোপফুল যে এটা নিয়ে আমরা কথা বলা শুরু করব, বা আমরা শুরু করছি, আপনাদের মাধ্যমে এটা আরো আস্তে আস্তে ছড়াবে এবং এটা বিল্ড আপ হবে। তো আমরা যদি নেক্সট কারো কাছে যাই, যদি অন্য কেউ আরো কোনো কোয়েশ্চেন থাকে। জি, আমি একটু অ্যাড করতে চাচ্ছি। প্রফেসর আমিনুল করিম স্যারের সঙ্গেই যুক্ত করতে চাচ্ছি, এবং সেই সাথে আশা করি যে শহীদুল্লাহ স্যারের সাথেও অ্যাডিশনাল করেই আমি কিছু বলতে চাই যে আমি আছি, আমার পরিচয়টা দিয়ে, আমি সহকারী অধ্যাপক হিসেবে কাজ করছি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। বাংলাদেশে কারিকুলাম ডেভেলপমেন্টের যে প্র্যাকটিসটা স্যার, এটা তো মানে খুব বেশি দিনের পুরনো বলা যাবে না। মানে এখনো পর্যন্ত আমরা এডুকেশনের ছেলে মেয়েদেরকে প্রথমে আমাদের এটা পড়াতে হয় যে সিলেবাস এবং কারিকুলামের মধ্যে তফাৎ কি, এখনো পর্যন্ত। আর স্যার যেটা বললেন সেটা তো থাকেই, কারণ ডেভেলপড কান্ট্রির দিকে সাধারণত ডেভেলপমেন্ট আমাদের মতো দেশে এখনো পর্যন্ত সেই চুইয়ে পড়া নীতিতেই অনুসরণ করি আমরা, যে হোয়াট আর দে ডুইং, উই হ্যাভ টু ফলো দেয়ার ফুট স্টেপস। এবং বেশিরভাগ ক্ষেত্রে ডোনার ফান্ডেড প্রোগ্রামে তো সেটা হয়েই থাকে। দেখবেন স্যার যে আমাদের যেমন ধরাই হয় যে আমাদের হয়তো বুদ্ধি টুদ্ধি তেমন নাই, যে দেশ থেকে ফান্ডিং করছেন তারাই কনসালটেন্ট পাঠাচ্ছেন, মানে টাকাও দিচ্ছেন যারা, বুদ্ধিও দিচ্ছেন তারা, ধরে নেওয়া হচ্ছে আমাদের এসব কিছুই নাই, তারা এসে ঠিক করে দিয়ে যাবেন। এই মেন্টালিটিটা স্যার এখান থেকে শিফট হওয়াটা খুব জরুরি। ইভেন এখনো পর্যন্ত মানে বইয়ের ক্ষেত্রেও রেফারেন্স হিসেবে আমরা বাইরের দেশের একটা বইকে যেভাবে যতটা কিন্তু চ্যালেঞ্জ করতে শিখিনি, কিন্তু আমরা যে বাইরের দেশের একটা বই লিখেছে মানেই যে পাবলিশড অ্যান্ড ওয়েল রিটেন মানেই যে অ্যাকসেপ্টেড এবং ট্রু বলে স্বীকার করে নেওয়া, এই মনোমানসিকতাটা আমার মনে হয় যে এটা একটা বড় শিফটিং আমাদের দরকার। আপনি রাইটলি পয়েন্ট আউট করেছেন এখানে। আর একটা ব্যাপার হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর বোধহয় কারিকুলাম ডেভেলপমেন্টের ক্ষেত্রে এটা যে একটা খরচের ব্যাপার বা ব্যয় সাপেক্ষ একটা ব্যাপার, এবং এটার যে একটা প্রসেস আছে সেটাতে মনে হয় একটু উদাসীনতা আমি লক্ষ্য করি। এটা আমি আমার বিশ্ববিদ্যালয়ের এক্সপেরিয়েন্স থেকেও বলতে পারি, আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের কথাও বলতে পারি, আমি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কথাও এরকম বলতে পারি স্যার, যে ব্যাপারটা হয়তো ধরে নেন যে এটা একটু স্বল্প ব্যয়ে 3-4টা ওয়ার্কশপ করবো এই ফিল্ডে বাংলাদেশে যারা কাজ করছেন সেরকম। আমি আপনাকে এটা বলতে পারি যে আমাদের এনসিটিভি যে কারিকুলাম বানায় সেটাতে কৃষি বিজ্ঞানের যে কারিকুলাম বানানো হয় সেখানে বাংলাদেশের কোনো সফল কৃষককে অন্তর্ভুক্ত করা হয় না। ব্যাপারটা স্যার অনেক গভীরে, এটা আমাদের প্র্যাকটিসটা অনেক গভীরে। সো আমার মনে হয় যে এই মাইন্ড শিফট চেঞ্জ করাটা আগে জরুরি। আর হ্যাঁ, শুনতে তো ভালোই লাগে যে বিউপিতে যে কারিকুলাম বা আমরা যে কারিকুলাম ফলো করলাম সেটাতে MIT, হার্ভার্ড এগুলোর কারিকুলাম অ্যানালিসিস করে দেখছো ওদের সঙ্গে কিন্তু আমাদের 80% সিমিলারিটিস পাবা। সো এটা আমাদের বাঙালি হিসেবে আমরা প্রাউড ফিল করি, যেখানে আমার সন্তানকে আমি জিসিই এ লেভেল ও লেভেলে ব্রিটিশ কারিকুলাম ফলো করাইতে পারলেই মনে করেন সোসাইটিতে আমার একটা স্থান আমি এনশিওর করতে পারি, সেখানে হার্ভার্ডের কারিকুলাম ফলো করলে খুশি হব এবং আমার সন্তানকে সেই বিশ্ববিদ্যালয়ে পড়াবো, এটা তো খুবই সহজ একটা ব্যাপার। তো থ্যাংক ইউ সো মাচ স্যার যে পয়েন্ট আউট করার জন্য। যে আমার মনে হয় যে কারিকুলামে আপনাদের মতো লোকজনের যাদের ফার্স্ট হ্যান্ড এক্সপেরিয়েন্স আছে তাদেরকে অন্তর্ভুক্ত করাটা জরুরি, এবং আমাদের একাডেমিয়াতে এভাবে ভাবাটা জরুরি, ভাবতে শুরু করাটা খুব জরুরি। জি জি স্যার, থ্যাংক ইউ আপনার সুন্দর অভিজ্ঞতা বা অবজারভেশন আমাদের সাথে শেয়ার করার জন্য। আমরা যদি একটু বলি যে আমরা হয়তো বা উই আর নট ইয়েট দ্য ইউনিভার্সিটি অথবা ওই টাইপের কোন অথরিটি, বাট আমরা এনরোল সেন্টার ফর ডেভেলপমেন্ট কিন্তু বাংলাদেশে লিডিং একটা ট্রেনিং অর্গানাইজেশন। বাট এই নিডটা আমরাও ফিল করেছি, যখনই কিনা কোনো অর্গানাইজেশনে আমরা ট্রেনিং দিতে যাই, দেখা যায় ফর এক্সাম্পল লিডারশিপের ট্রেনিং, তখন দেখা যায় বিদেশি কোনো লিডারের উদাহরণ দেয়া হচ্ছে, বাট সেইটাকে আমরা আর কি সেই ভাঙার চেষ্টা করেছি। এখন যেমন আমরা ইচ্ছাকৃতভাবে বা ইন্টেনশনালি লিডারশিপের উদাহরণ দিতে গেলে বাংলাদেশের কোনো লিডারকে আমরা তুলে ধরি। ফর এক্সাম্পল যদি বলি অর্গানাইজেশনের দিক থেকে ব্র্যাকের আবেদ স্যারের কথা কোনো কোনো জায়গায় আমরা বলি, বা ক্ষেত্র বিশেষে ফিল্ড অনুযায়ী দেখা যায় ছেড়ে বাংলায় কে ফজলুল হকের কথা আসে। তো আমরা লোকালাইজেশনকে বা লোকাল কনটেক্সটকে আর কি ইনবিল্ড করার চেষ্টা করছি। তো আমরা আশা করি যে এটা আস্তে আস্তে ছবি পাল্টাবে, ইন্ডাস্ট্রির ছবি পাল্টাবে। সেক্ষেত্রে আসলে ইকোসিস্টেমটাকে ডেভেলপ করাটা জরুরি হবে। সেক্ষেত্রে আপনাদের মতো যারা আছেন, যারা ইনিশিয়েটিভ নিতে আগ্রহী বা এফোর্টটা দিতে আগ্রহী, তাদের সবাইকে হয়তো বা একসাথে এগিয়ে আসতে হবে।
তো আমরা যদি আর কারো কোনো কোয়েশ্চেন নিতে চাই। আচ্ছা, আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। আমার নাম সৈয়দ ফয়সাল আহমেদ, আমি ডট কনসাল্টিং এ কাজ করি। আমি মূলত আমার 20 বছরের এক্সপিরিয়েন্স হচ্ছে, এটা তো একাডেমিক কারিকুলাম নিয়ে কথা বলা হচ্ছে, আমি মূলত আসলে ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করি। তো সেখানে আমি অন্তত 50 থেকে 60টা ক্যাপাসিটি ডেভেলপমেন্টের যে কারিকুলাম গুলো তৈরি করেছি। সেইটা তৈরি করতে গিয়েও আমি দেখেছি, এই যে স্যার আজকে যে কথাটা বললেন যে কেন আমাদের দেশে আমরা কেন আমাদের দেশের যে রিসোর্স আছে সেগুলোকে কেন আমরা ব্যবহার করছি না। আমার এক্ষেত্রে মানে যে বিষয়টা মনে হয় যে আমাদের এইখানে এই যে ডিজাস্টার ম্যানেজমেন্ট বাংলাদেশে বলা হচ্ছে যে পায়োনিয়ার, কিন্তু এইটাকে একটা প্রুভেন মডেল হিসেবে তৈরি করার জন্য যে পরিমাণ রিসার্চ ওয়ার্ক দরকার, যে একটা থিওরি ডেভেলপ করা দরকার, এস্টাবলিশ করা দরকার, সেই জায়গায় ওই ইনপুটে কিন্তু আমরা সেভাবে রিসোর্স এলোকেট করি না, যে কারণে অ্যাডহক বেসিসে আমরা কিছু স্ট্র্যাটেজি করি, প্ল্যান করি, ইমপ্লিমেন্ট করি, কিন্তু এই জায়গা থেকে আমাদের লার্নিংটা কি এবং এটা আমরা কিভাবে রেপ্লিকেট করব, পরের জেনারেশনকে কিভাবে তৈরি করব, সেই জায়গায় আমরা কোন ডিজাস্টার ম্যানেজমেন্ট, ক্লাইমেট চেঞ্জ ম্যানেজমেন্ট, যে আমরা এখন বলি যে অ্যাডাপ্টেশনে যে প্রুভেন মডেল যখন আমরা খুঁজতে যাই বাংলাদেশে, তখন অন্য দেশের মডেলকে দিয়ে আমাদেরকে এখানে ব্যাখ্যা করতে হয়। এটা আমাদের একটা লিমিটেশন, কিন্তু আমার কাছে মনে হয় এটার সাথে একটা পলিটিক্যাল কমিটমেন্টও দরকার। এখানে যারা নীতি নির্ধারক যারা আছেন তারা যদি এই বিষয়টা অনুধাবন না করেন, তারা যদি রিসার্চে যদি রিসোর্স অ্যালোকেট না করেন, তাহলে কোনো দিনই আমাদের এটা এই মডেলটা প্রুভেন মডেল হিসেবে দাঁড়াবে না, এইভাবে থিওরি দাঁড়াবে না এবং আমরা ব্যবহার করতে পারবো না। কারণ এটা এভিডেন্স বেসড যদি না হয় তাহলে এটা ব্যবহার করাটা একাডেমিক সেক্টরে আমার মনে হয় যে একটু মুশকিলই আছে। তো আমার কাছে খুব ভালো লেগেছে আজকের এই আয়োজন এবং আজকের যে ডিসকাশন। আমি ধন্যবাদ জানাচ্ছি এবং যারা প্রশ্ন করেছেন, আমি অনেক কিছু শিখলাম। আমার শুধু একটা প্রশ্ন, যে এই যে এটাকে যদি আমরা প্রুভেন মডেল হিসেবে যে ক্যারিকুলামটা আমরা করব বা আমাদের দেশের আসপেক্টে আমরা নিজেদের থিওরি বাংলাদেশের আসপেক্টে করতে চাই, তাহলে এটার পলিটিক্যাল কমিটমেন্টটা আদায় করার জন্য গভর্নমেন্ট সাপোর্ট দরকার। সেক্ষেত্রে আসলে আমরা কি করতে পারি? এবং স্যার যেটা বলেছেন সেখানে টিচিং তো একটা সময় শুধুমাত্র আমরা মুখস্থ করে আর পরীক্ষা দিয়ে আসছি, এখন যখন এটা ট্রান্সফার হয়েছে এবং নতুন নতুন মডেল আমরা দেখছি, সেখানে এই যে পেডাগজিক্যাল কনসিডারেশন বলছেন এবং কিভাবে অ্যাডাল্ট লার্নিং, কিভাবে বয়স্করা শিখে, সেই বিষয় নিয়ে বিস্তর গবেষণা এখন আমরা এগুলো পাই, বুঝি। তো সেই জায়গায় আসলে আমাদের নীতি নির্ধারক যারা আছেন তাদেরকে কিভাবে ইনফ্লুয়েন্স করতে পারি আমরা, এবং এটার জন্য আসলে কি করণীয়, সেই জায়গাটাতেও আমাদেরকে ভাবতে হবে বলে আমার ধারণা বা মনে হচ্ছে এখন আর কি। ধন্যবাদ আমাকে আজকে এখানে সুযোগ দেওয়ার জন্য। অনেকগুলো বিষয় আমরা জানতে পারলাম যেটা আমাদের কাজে লাগবে। ধন্যবাদ। ধন্যবাদ সৈয়দ ফয়সাল আহমেদ। শহীদুল্লাহ ভাই যদি মানে একটা বা দুইটা পয়েন্ট অ্যাড করেন যে কিভাবে আমরা পলিটিক্যাল কমিটমেন্টটা, যদিও আমরা নৈবেত্তিক ভাবেই আলোচনাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব, আপনি যদি কিছু থ্যাংক ইউ, মানে থ্যাংক ইউ সো মাচ। সো আরেকটা জিনিস হচ্ছে, আমরা আমার বলেছি আমার একটা রিসার্চে যে আসলে বাংলাদেশের গত 50 বছরের এডুকেশনের শিফটটা নিয়ে আমি কাজ করতেছি। আসলে আমরা কোথায় ছিলাম, এখন কোথায় আছি এবং কোথায় যেতে চাই। তো আমরা যদি এটাকে দেখতে চাই, আসলে কমিটমেন্টের সাথে হচ্ছে একটা লর একটা রিলেটেড আছে, যে যখন আপনার ল থাকবে তখন আপনার কমিটমেন্ট থাকবে, ল যদি না থাকে কমিটমেন্ট থাকবে না। আপনি যদি দেখেন বাংলাদেশে এখন পর্যন্ত কোনো এডুকেশন ল নামে কোনো ল নাই। সো গভর্নমেন্টের সাথে পিপলের রিলেশনটা হচ্ছে, ইফ গভর্নমেন্ট ফেল টু ডু এনিথিং, ইউ ক্যান ব্রিং টু দ্য কোর্ট, দেম টু দ্য কোর্ট। সো আপনার যেহেতু এডুকেশন, যখন কোনো পলিসি তৈরি হয়, বড় জোর কমিশন তৈরি হয়, নীতি পাস হয়, কিন্তু এটা কখনো ল হয় না। তো ল না হওয়ার কারণে ইউ ক্যান নট সু গভর্নমেন্ট টু দ্য কোর্ট। তো বাংলাদেশে পলিটিক্যাল কমিটমেন্ট প্রথমে যে কাজটা করতে হবে, এডুকেশন শিক্ষা আইন পাস করতে হবে। তো শিক্ষা আইনে যদি বলা হয় যে বাংলাদেশের যদি বলা হয় যে জিডিপির আপনার স্ট্যান্ডার্ড
হচ্ছে আপনার অ্যালোকেশন হচ্ছে 5% জিডিপি এডুকেশনে যাবে। আপনি যখন এটা পাস করবেন যে 5% জিডিপি এডুকেশনে যাবে এবং ল হয়ে যাবে, দেন ইউ ক্যান ব্রিং টু দ্য কোর্ট, গভর্নমেন্ট টু দ্য কোর্ট, শিক্ষায় কেন আপনি 6% জিডিপি খরচ করলেন না। সো আমাদেরকে প্রথম যে কাজটা হবে শিক্ষা আইন পাস করতে হবে। শিক্ষা আইন যদি পাস হয় তখনই আমরা যে কোনো জিনিস আমি গভর্নমেন্টকে, আমি স্টেক হোল্ডারদেরকে যারা এখানে কন্ট্রোল করছে তাদেরকে আমরা কোর্টে নিয়ে যেতে পারবো যে হ্যাঁ এই জিনিসটা হয় নাই। তো বাংলাদেশের প্রথম ধাপ হচ্ছে কোর্টে এডুকেশনটাকে নিয়ে যাওয়া, এটা মানে এডুকেশন ল, শিক্ষা আইনটা পাস করা না, এটা আমার মতে। 2 নাম্বার হচ্ছে আসলে শিক্ষার জন্য আমাদের আরেকটা স্যার যেটা বললেন যে বারবার যে কোশ্চেন, আমাদের লোকালাইজেশন, যেটা যে হয়তো আমি একটু বলি যে মেবি আই এম দ্য ফার্স্ট গাই যে বাংলাদেশে কারিকুলামের উপর পিএইচডি করেছি। মানে আমি অনার্স মাস্টার্স কারিকুলাম করে, আমার জানা মতে আমার সিনিয়র কেউ এখন পর্যন্ত করেন নাই। আমি কারিকুলামে আমি আমার ডিপার্টমেন্ট 3rd ব্যাচের, কারিকুলামে এখন পর্যন্ত কেউ পিএইচডি করেন নাই। তো আমাদের যে এক্সপার্টিজ আরো গ্রো করতে হবে। 170 বা 60 মিলিয়ন মানুষের জন্য যে এডুকেশনের জন্য যে প্রফেশনাল দরকার, কারিকুলাম এক্সপার্ট দরকার, কারিকুলাম টেক্সট বই রাইটার দরকার, এইটা অ্যাডহক বেসিস আসলে আমাদের জন্য সম্ভব না। সো এটা যদি এখানে মানে আমাদেরকে এডুকেশন একটা সিকিউরিটি একটা কম্পোনেন্ট তৈরি করতে হবে যে হ্যাঁ আমাদের সোশ্যাল ইকোনমিক গ্রোথ বা ডেভেলপমেন্টের জন্য এডুকেশনটা একটা সিকিউরিটি কম্পোনেন্ট, সফট সিকিউরিটি যেটাকে বলে। আপনি যদি বলেন স্যার তাইলে আমরা এটা আগাইতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। শহীদুল্লাহ ভাই, আপনার এই কথাটার সাথে যদি আমি একটু অ্যাড করি, যে আপনি যেটা বললেন যে আমাদের দেশে এত সংখ্যক জনসংখ্যার জন্য এডুকেশনের কারিকুলাম তৈরি করতে হবে। সো এই ক্ষেত্রে আমাদের সুদক্ষর আলোচনার একটা স্পেসিফিক অংশই থাকে যে কেউ যদি তার শিক্ষা জীবন শেষ করে এই বিষয়ে কারিকুলাম ডেভেলপমেন্টের বিষয়ে ক্যারিয়ারটা গড়ে তুলতে যায়, সেক্ষেত্রে তার ফিউচার ক্যারিয়ার নিয়ে প্রসপেক্টটা কি, মানে আসলে সে এটাতে কতটুকু সাকসেসফুল হতে পারবে বা কত দূর যেতে পারে, সেটা হোক বাংলাদেশে বা অ্যাব্রডে গ্লোবালি, এটা নিয়ে ক্যারিয়ার প্রসপেক্ট কতটুকু আর কি, বা সেটা করতে গেলে তাকে আর কি কি পন্থা অবলম্বন করতে হবে, যে এই ধরনের ডিগ্রি নিতে হবে বা এই ধরনের পড়াশোনা করতে হবে, সেই বিষয়ে যদি একটু। মানে আমার জানা মতে মানে খুব সম্ভবত ইউএস এর যে কোনো যদি ইউনিভার্সিটি থাকে সেটাতে মূলত ফ্যাকাল্টি অফ বা কলেজ অফ এডুকেশন থাকে। আর যদি কলেজ অফ এডুকেশন থাকে তাহলে সেখানে কারিকুলাম এবং ইনস্ট্রাকশন নামে একটা ডিপার্টমেন্ট থাকে নর্মালি, এটা 95% ক্ষেত্রে। কারণটা হচ্ছে ইউএস এর এডুকেশন সিস্টেমটাতে এডুকেশন হচ্ছে স্টেট রাইট, এবং কারিকুলামটা বা ইনস্ট্রাকশনটা সেট করে স্কুল ডিস্ট্রিক্ট, এবং প্রত্যেকটা স্কুল ডিস্ট্রিক্টে কারিকুলাম এক্সপার্ট লাগে, কিন্তু তাদের কারিকুলাম স্কুলের কারিকুলাম বা স্কুল ডিস্ট্রিক্টের কারিকুলাম ম্যাটেরিয়ালস তারা সেট করে। সো আমরা যদি চিন্তা করি আমাদের দেশে এই ধরনের একটা প্র্যাকটিস দরকার। আমরা বারবার এডুকেশনের ডিসেন্ট্রালাইজেশন বলি, আসলে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসেন্ট্রালাইজেশন না, এটা মূলত হচ্ছে একাডেমিক ডিসেন্ট্রালাইজেশন। তো একাডেমিক ডিসেন্ট্রালাইজেশন যদি করতে চাই আমাকে তাহলে এই থানা শিক্ষা অফিসার যেরকম দরকার, এই জায়গাতে আমাকে থানাতে, প্রত্যেকটা থানাতে আমাকে কারিকুলাম এক্সপার্ট বা ইনস্ট্রাকশন এক্সপার্ট দিতে হবে। কারণ তারা যদি এই ধরনের আমরা এক্সপার্ট দিতে পারি তাহলে তারা প্রত্যেকটা স্কুলের যে কোয়ালিটি, যে ইন্স্যুরেন্স, যেটা কারিকুলামের যে ইমপ্লিমেন্টেশন, এই জিনিসগুলো তারা তৈরি করতে পারবে। তো আমাদের যে এখন যে ধরনের আমরা সুপারভিশন করি এটা ওভারঅল সুপারভিশন হয়, বাট আমরা যদি একদম কারিকুলামটাকে সুপারভিশনটা করতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে যে আসলে এর জন্য যে প্রথমত যেটা হচ্ছে এটার ট্রেনিং এবং এডুকেশনটা বাড়াই দিতে হবে। ইভেন আমি যদি বলি যে বাংলাদেশে যতগুলো টিটিসি আছে বা টিচার্স ট্রেনিং কলেজ বা এডুকেশন ফ্যাকাল্টি আছে, প্রত্যেকটা ফ্যাকাল্টিতে কারিকুলাম খোলা দরকার। এবং কারিকুলামের যে ইম্পর্টেন্সটা আমরা যেটা বলতেছিলাম যে আমাদের দেশে যে প্রফেশনাল যে ট্রেনিং গুলা হয়, এই ট্রেনিং এর আমি অনেকগুলো দেখলাম যেটা হচ্ছে আপনার কারিকুলামের মানে ট্রেনিং গুলো এফেক্টিভনেস, এটা আমি যে ট্রেনিংটা দিতেছি এখন বলছে অনেক ক্ষেত্রে যে আমরা মানে এই অর্গানাইজেশন গুলো চাচ্ছে আমার বেস্ট স্কিলের চাইতে বেস্ট মানে হিউম্যান, আমার ভালো লোক আমার অর্গানাইজেশনের দরকার। কারণ ভালো হয়তো স্কিল্ড ম্যান পাওয়ার আমার হয়তো ভালো সার্ভিস দিতে পারে কিন্তু ভালো অর্গানাইজেশন নাও করতে পারে। সো এই ধরনের অর্গানাইজেশনের ট্রেনিং গুলোকে যদি আমরা ইফেক্টিভ করতে চাই, আমার এটার যদি কোয়ালিটি এনশিওর করতে চাই, তারপরে যদি আমি এফিসিয়েন্সি বাড়াতে চাই, তাহলে আমার প্রোগ্রামিং ট্রেনিং গুলোকে আমাকে মোর ইকুইপ করতে হবে। তো এর জন্য আমাদের এই ধরনের এক্সপার্টিস যেগুলো হচ্ছে আমরা যত বেশি ধরনের ট্রেনিং বা ডিসকাশন হবে আমাদের এই স্কিল গুলো বাড়বে।
তো তাহলে বলতে পারি যে যারা এখন আমাদেরকে দেখছে, যারা হয়তো বা ইউনিভার্সিটিতে 3rd ইয়ার বা 4th ইয়ারে আছে, তাদের জন্য একটা সামনে অনেক সম্ভাবনার একটা ক্যারিয়ার আর কি খোলা, যদি তারা এই কারিকুলাম ডেভেলপমেন্ট নিয়ে ফার্দার পড়াশোনা করতে চায়। ডেফিনেটলি, যেমন আমি বলি যে আমি যখন ইভেন আমার যেটা আমরা যখন লাস্ট যেটা ইউনিভার্সিটি টিচারের জন্য যে প্রফেশনাল ডেভেলপমেন্ট কোর্সটা তৈরি করলাম, প্রোগ্রামটা তৈরি করলাম, এখানে মূলত 6টা মডিউল ছিল বা 6টা কোর্স ছিল। একটা কোর্স ছিল হচ্ছে একাডেমিক প্রোগ্রাম এন্ড কারিকুলাম। কারণ বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যারা টিচার তারা একটা সার্টেন এরিয়াতে তারা এক্সপার্ট, ওই এরিয়াতে, এটা ফিজিক্স হতে পারে, বিজনেস হতে পারে, আয়ার হতে পারে, বাট যখন তারা এটাকে টিচিং এ আসে দে নিডস অ্যাডিশনাল স্কিলস। তারা তাদের ওই কন্টেন্টটাকে তারা কিভাবে এটাকে ডেলিভারেবল করবে এক একটা স্টুডেন্টদের জন্য, সো এটাকে তাকে কাস্টমাইজ করতে হবে স্টুডেন্টদের অ্যাসপেক্ট, স্টুডেন্ট সেন্ট্রিক। তো এক্ষেত্রে কারিকুলামের একটা হিউজ একটা এরিয়া আছে, তারপরে প্রত্যেকটা যারা কাজ করতে পারবেন প্রফেশনাল যারা করবে তাদের একটা এক্সপার্টিস দরকার। তো থ্যাংক ইউ ভাইয়া। আর একটা যেটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেটা আমি বললাম যে আমরাও মার্কেট থেকে ফিডব্যাক পাই বা আমাদেরকে আজকেও কয়েকজন কোয়েশ্চেন করেছেন, যে অনেক সময় শোনা যায় যে ইন্ডাস্ট্রিতে স্কিল রিকোয়ারমেন্টটা খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যায়, যেহেতু টেকনোলজিক্যাল ডিসরাপশন হচ্ছে বা বিজনেসের প্যাটার্ন চেঞ্জ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে অনেক সময় আমরা শুনি যে ইন্ডাস্ট্রি থেকে একটা ফিডব্যাক আসে যে কারিকুলামটা অনেক বেশি ব্যাকডেটেড হয়ে যাচ্ছে, তাদের রিকোয়ারমেন্টের সাথে মিলছে না। সো কারিকুলাম দেখা যাচ্ছে ডেভেলপ হচ্ছে, বাট টাইমের সাথে তাল মিলিয়ে আপডেটটা হতে পারছে না। এই ক্ষেত্রে আপনার কোনো মানে গাইডেন্স বা কোনো অবজারভেশন বলতে পারেন যে অ্যাড করতে চান কিনা, যে কিভাবে আপ টু ডেট থাকবে কারিকুলামটা, আপ টু ডেট রাখার উপায়টা কি হবে? আমি যেটা আমি ফিল করি যেটা হচ্ছে যে আসলে সময়ের সাথে সাথে মানুষের মানে অভিজ্ঞতা এবং এক্সপেকটেশন গুলো চেঞ্জ হতে থাকে। এখন এই চেঞ্জটা ট্র্যাকিং করাটা ইম্পর্টেন্ট, যে যখনই মানে আউটডেটেড হয় মানে কি, মানে আমি যেটা দিয়েছিলাম সেটাকে আমি যখন মানে আবার পুনরায় দেওয়ার চেষ্টা করি। তো এইটা পুনরায় দেওয়ার চেষ্টা করার কারণটাই হইল গিয়ে যারা এখানে এই প্রসেসটার সাথে তারা জড়িত তারা আসলে এক্সিস্টিং সিচুয়েশনটাকে তারা অ্যানালিসিস করে না। আর একটা হচ্ছে তাদের যে মানে আপকামিং যে সিচুয়েশন এটার জন্য তারা তাদের ওই ধরনের ইনফারেন্স তাদের নাই। তো এই দুটোর একটা লিঙ্ক করতে হবে, মানে যখনই আমি বুঝবো যে ভবিষ্যতে আমার কি আসতেছে তার জন্য আমাকে অবশ্যই বুঝতে হবে আমার এক্সিস্টিং প্র্যাকটিসটাকে ইভ্যালুয়েট করতে হবে বারবার। তো দেখা যাইতেছে মানে আমি যে মানে রবির সিও মাতাব ভাই বলতেছিলেন যে মানে অলওয়েজ ফিউচারের জন্য একটা প্রিপারেশন নেওয়া দরকার, যে এর ফিউচারটা কি আসবে। যত বেশি আমরা ফিউচারিস্টিক হবো আমাদের টোটাল আমাদের মানে যেটা বিজনেস বলি আমরা একাডেমিয়ায় বলি এটা আমাদেরটা আমরা প্রিপেয়ার থাকবো। তো ফিউচারিস্টিক হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে আসলে আমার এই হোয়াট টু টিচ কারিকুলামটা, এটা নেক্সট স্টেপটা কি, এটা অলওয়েজ একটা চিন্তার মধ্যে থাকা। এটা কি সুজন্য ভাই যে এরকম কোনো মানে গাইডেন্স বা এরকম কোনো নিয়ম আছে যে আমি 6 মাস বা 1 বছরের আগে কারিকুলামটা চেঞ্জ করতে পারবো না, মানে এরকম কোনো রেস্ট্রিকশন আছে? মজা, থ্যাংক ইউ সো মাচ আমি এটা বলার জন্য। মানে আমি ইউএসএ থেকে আসার পর আমি কয়েকটা দেশে ভিজিট করতে গিয়েছিলাম। প্রথম হচ্ছে আমি কোরিয়াতে, তারপরে ভিয়েতনামে, এরপরে ইন্ডিয়াতে। সো আমাকে বুঝতে হবে যে কারিকুলামটা অনেক পুরোটা না বলো অনেকটাই লোকাল সোশিও ইকোনমিক কনটেক্সটের সাথে জড়িত। কারণ কোরিয়া যেভাবে সোসাইটিটা ইভলভ করতেছে, আমেরিকা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার পরে তারা ওইভাবে ইভলভ করতে পারতেছে না। কোরিয়াতে অ্যাভারেজে তাদের প্রি ইউনিভার্সিটি কারিকুলাম 3 থেকে 5 বছরের মধ্যে চেঞ্জ হয় টোটালি, তারা চেঞ্জ করতেছে। কিন্তু সেখানে আমেরিকার একটা কারিকুলাম চেঞ্জ করতে 10 বছর আগে হচ্ছে না। সো এটা কোরিয়া একটা ছোট দেশ বাট টেকনোলজিক্যালি খুব আপগ্রেড হয়ে গেছে। বাট এক্ষেত্রে আবার আমরা ভিয়েতনামের কথা চিন্তা করি, ভিয়েতনাম আবার তারা পিছের থেকে তারা খুবই তারা ট্রান্সফর্ম করতেছে, যে আমেরিকার যেসব কারিকুলাম ইমপ্লিমেন্ট করতেছে ভিয়েতনাম এটা তারা এখন ইমপ্লিমেন্ট করতেছে। তারা যাতে তাদের যে লোকাল যে মানে ভোকেশনাল ট্রেনিং বা তাদের যে ইন্ডাস্ট্রি যে ডিমান্ড গুলা ওয়ার্কফোর্স দরকার এটার জন্য কত তাড়াতাড়ি করতে পারছে। সো ন্যাশনাল লিডারশিপ খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। ন্যাশনাল লিডারশিপ যতদিন পর্যন্ত তার ভিশন সেট করতে না পারবে এই ধরনের মানে যে একটা স্ট্যান্ডার্ড কোনো টাইম লিমিট নাই, এটা জাস্ট মানে টাইমের সাথে সোশিও ইকোনমিক কনটেক্সটের সাথে এটা ইভলভ করতেছে। আর লাস্ট হয়তো বা আমরা অনেক সময় পার হয়ে গেছে, 1.5 ঘন্টা হয়ে গেছে, একটা কোশ্চেন একটু জিজ্ঞেস করবো যে আমরা ট্রেনিং প্রোভাইড করি, সো আরো বেশ কিছু অর্গানাইজেশন আছে, আমরা ফর্মাল এডুকেশনের জন্য কারিকুলাম ডিজাইনের আজকে দেখলাম।
তো হোয়াট অ্যাবাউট যে ট্রেনিং অর্গানাইজেশন, যারা কিনা ফর্মালি অন্যান্য অর্গানাইজেশনকে আমরা ট্রেনিং প্রোভাইড করছি, আমরা যেটা এখন সাধারণত করি যে আমাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে এবং এক্সপার্ট ফ্যাসিলিটেটরদের এক্সপিরিয়েন্সকে কাজে লাগিয়ে একটা কন্টেন্ট ডিজাইন করি, টার্গেট অডিয়েন্সকে মাথায় রেখে যে তাদেরকে কি শেখাতে হবে, সেটার জন্য কতটুকু সময় দিতে হবে, 90 মিনিটে কি শেখাবো, দেন সারা দিনের সেশন গুলোতে কি শেখাবো। বাট ট্রেনিং কারিকুলাম ডেভেলপমেন্ট করার জন্য কোনো ফর্মাল গাইডেন্স আছে কিনা, বা এটার জন্য না থাকলে কি করা যেতে পারে? আমি নর্মালি যেটা আমি দেখি যে মানে বাংলাদেশে বা ডিফারেন্ট ডিসিপ্লিন মানে ডিফারেন্ট সেক্টরে যে ট্রেনিং বলতে মূলত হচ্ছে কাইন্ড অফ কন্টেন্টের ট্রান্সফার বোঝায় বা সার্টেন স্কিলস অ্যাচিভমেন্টের জায়গাগুলোকে বোঝায়। ফর এক্সাম্পল আমরা যে মিলিটারি ট্রেনিং এর কথা বলি, মিলিটারি ট্রেনিং হচ্ছে সার্টেন তাদেরকে মিলিটারাইজেশনের জন্য সার্টেন যে স্কিলস গুলো দরকার এই ধরনের। বাট আমাকে বুঝতে হবে যে আসলে গ্লোবালি এখন ট্রেনিং এর থেকে মোর এডুকেশনের দিকে শিফট হচ্ছে। আসলে ট্রেনিং এর থেকে যে ধরনের আমার আউটকাম বা যে ধরনের এফিসিয়েন্সি আসবে এটা আসলে মানে এখন আর ওই রকম হচ্ছে না। তো আমাকে বুঝতে হবে ডেফিনেটলি আমাকে ট্রেনিংটা ফোকাস করতে, বাট এখানে ট্রেনিং এর চাইতে একটু ফিলোসফিক্যাল জায়গাটা আমাদেরকে ফোকাস করা দরকার। এক, 2 নম্বর হচ্ছে আরেকটা জায়গা আমি বারবার যেটা আমি এখনো আমি আমার নিজের কাছে মনে হয় যেটা হচ্ছে একটা ফিলোসফিক্যাল একটা গ্যাপ আছে। যে ট্রেনিং অনেক ক্ষেত্রে আমরা স্কিলস দিই, স্কিলস দিলে ডেফিনেটলি আমি সার্টেন আমি আউটকাম এক্সপেক্ট করতে পারি, বাট ফিলোসফি যদি আমরা ট্রেনিং এর সাথে অ্যাড করি তাহলে আসলে আমাদের আউটকামটা আরেকটু মানে কি বলবো যে একটা সিমলেস হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা সার্টেন ট্রেনিং দেওয়ার পর, ফর এক্সাম্পল ইউএসএ এখন যেটা হচ্ছে পুলিশদের ব্রুটালিটি, তো পুলিশ ব্রুটালিটি সার্টেন ট্রেনিং তাদেরকে দেওয়া হয় জিনিসটা এইরকম, বাট ট্রেনিং এর পরেও যে অ্যাজ এ হিউম্যান তাদেরকে কিভাবে তাদেরকে হ্যান্ডেল করতে হবে, তাদেরকে কমিউনিটির একটা মেম্বার তাদেরকে করতে হবে, ওই জায়গাটাতে ফিলোসফিক্যাল জিনিসগুলো দেওয়া দরকার। শুধুমাত্র ট্রেনিং দিয়ে আমার কাছে মনে হয় যে এই জিনিসটা অ্যাচিভ করা সম্ভব না। এর জন্য যারা যেসব নন অর্গানাইজেশন যারা আছে তারা শুধু আসলে এই ধরনের সার্টেন স্কিলস বা প্রবলেম বা টপিককে না নিয়ে তারা এমন কিছু কারিকুলাম ডিজাইন করতে পারে যেখানে আসলে ফিলোসফিক্যাল জায়গাগুলো থাকবে। তাহলে দেখা যাবে যে অনেক ক্ষেত্রে যে শুধুমাত্র ট্রেনিং নেওয়ার জন্য আসবে না, অনেক ক্ষেত্রে অনেক প্রফেশনাল যারা অন্য প্রফেশনাল তারাও আসবে। কারণ তারা মনে করবে যে ফর এক্সাম্পল যে যদি কেউ ফর এক্সাম্পল যদি আমি চিন্তা করি এখন করোনার জন্য যে মেডিকেল যে ট্রেনিং গুলা, এটা শুধুমাত্র অনেকে জানে যে ট্রেনিং শুধুমাত্র মেডিকেলের লোক দরকার, বাট একজন কেউ তাদেরকে ফার্স্ট রেসপন্ডার হিসেবে তৈরি করতে চায়, এই ধরনের লোকের জন্য আসলে ট্রেনিংটা হইতে পারে। এর জন্য ট্রেনিংটা যদি আমরা স্পেসিফিক না করে আমরা যারা একটু ব্রড করে দিই তাহলে এটার স্কোপটা মনে হয় একটু বাড়বে আমার মনে হয়। থ্যাংক ইউ শহীদুল্লাহ ভাই, থ্যাংক ইউ ফর টুডে সেশন। এটা সবার জন্য আই এম শিওর যে লার্নিং এক্সপিরিয়েন্স ছিল। তো আজকের মতো আমরা শেষ করতে চাচ্ছি। তো সবাইকে আরেকবারও ধন্যবাদ যে আজকে সবাই আমাদের সাথে জয়েন করেছেন এবং সেশনটাকে একটা ইভেন্টফুল সেশনে পরিণত করার জন্য হেল্প করেছেন। সবার সাথে হয়তো বা কোথাও না কোথাও দেখা হয়ে যাবে। আমরা এনরুট সেন্টার ফর ডেভেলপমেন্ট এই প্রোগ্রামগুলো অর্গানাইজ করছি। সো আমরা চাই যে এইসব কনসেপ্ট গুলো নিয়ে আসলে বাংলাদেশে কথা বলা শুরু হোক, কাজ করা শুরু হোক, যেহেতু এগুলো নিয়ে কাজ করার অনেক সুযোগ আছে এবং এগুলো আমাদের বাংলাদেশকে একটা সুন্দর বাংলাদেশে পরিণত করার জন্য অনেক হেল্প করবে। সো উই আর হোপিং ফর দ্য বেস্ট। সো সবাইকে ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। আজকে এখানে শেষ করছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।